না কিছু বলছি না, বলছি এবারে। এখন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? বলো। হ্যাঁ স্যার। ওকে। আনসার কি? যেহেতু 24 তারিখ পর্যন্ত বোধহয় দিচ্ছে, তাই তো? 24 তারিখে যে এক্সামগুলো হয়েছিল, তাহলে আমাদেরও বেশি সময় লাগাবে না, কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবে আশা করি। এক সপ্তাহের মধ্যে হয়তো আনসার কি দিয়ে দেবে, কারণ অলরেডি আজ হচ্ছে 7 তারিখ। তো 7 তারিখ যদি হয় তাহলে 7, 4, 11, হ্যাঁ 7 দিনের মধ্যে, 7 দিনের এটা তো মধ্যে মনে দিয়ে হয় দেবে। প্রফেশনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি তো নয়। এটার পর যাদের হয়তো চ্যালেঞ্জ করার ব্যাপার থাকবে তারা চ্যালেঞ্জ করবে, তারপর আবার ফাইনাল দেবে। না, ফাইনালটা রেজাল্টের পরেই দেয়, তার আগে দেয় না। যা এটা চ্যালেঞ্জ। হ্যাঁ মানে রেজাল্ট যেদিনকে হবে সেদিনকেই তো দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি, এখন চ্যালেঞ্জ করার জন্য দেবে। তো আনসার কি দিয়েছে তুমি চ্যালেঞ্জ করতে পারো, যদি তোমার মনে হয় যে তুমি যেটা করেছো এবং ওরা যেটা দিয়েছে সেটার মধ্যে কোনো মিল নেই, তাহলে চ্যালেঞ্জ করতে পারো। যাই হোক, আমরা আলোচনা করছিলাম, আমাদের ট্রাইব নিয়ে আমাদের আলোচনা চলছিল, এবং আমরা ট্রাইবের আলোচনাটি করেছি বেসিক্যালি, যে আমাদের টেক্সটটা পড়তে হবে এবং যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল, যে পার্টগুলো, সেগুলো আমরা দেখে নিয়েছি। আজ আমরা দেখে নিই যে পিওয়াই কিউজ কি আছে। কিছু বলছো সমৃতা? সমৃতা কিছু বলছে? তো আমরা দেখে নিই পিওয়াই কিউজগুলো কী কী রয়েছে, এবং বোধহয় এখানে 31টা, হ্যাঁ 31টা পিওয়াই কিউ আছে। তার মধ্যে শুরুর দিকেরগুলো নেটের একেবারে লেটেস্ট যেগুলো এসেছে সেগুলো, এবং আমরা দেখতে পাবো সিইটি থেকে শুরু করে আরও অন্যান্য পরীক্ষার রয়েছে, এবং এগুলো সংখ্যায় খুব অল্প। এবং এটাতে আমাদের ওই কনস্টিটিউশনের যে একটি কমিশন ছিল, যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, তো সেখান থেকেও যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকেও এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে, কাজেই একসঙ্গে সব হয়ে যাবে, কারণ এটার পার্ট এটা তো দেখে নিতে হবে। এবং একটা জিনিস তোমরা নোটিশ করবে নিশ্চয়ই, যে এখন যে ট্রাইব থেকে কোয়েশ্চেন্সগুলো আসছে, মানে ট্রাইব থেকে কোয়েশ্চেন্স আসছে, আগে কিন্তু এতটা কোয়েশ্চেন্স আসতো না। তো বুঝতেই পারছো যে এগুলো এখন আলোচনায় আসছে, চর্চায় আছে যেহেতু, তো এখান থেকে কোয়েশ্চেন্স করার প্রবণতাটা বেড়ে গেছে। জুন মাসেও যে পরীক্ষাটা হলো আমাদের, সেখানেও কোয়েশ্চেন্স করেছিল। আবার এই যে গত 3 দিন আগে যে পরীক্ষাটি হয়েছে, সেখানেও কিন্তু ট্রাইব থেকে প্রশ্ন ছিল। কাজে বুঝতেই পারছো যে এটা কিন্তু মানে মোটামুটিভাবে দেখে বোঝা যাচ্ছে যে নতুন প্রশ্নগুলো যেগুলো তারা করছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনায় ছিল বা আছে বলে এগুলো কিন্তু তারা এখান থেকেই প্রশ্ন করছে। তো যতগুলো প্রশ্ন আমার চোখে পড়েছে, আমার কিন্তু মানে নতুনগুলো আমার কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্সই মনে হয়েছে। তো কাজেই এটা একটু ভালো করে দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর দিকেও চোখটা কিন্তু রাখতে হবে। দেখো এখানে কি বলছে। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর কারেক্ট অ্যাবাউট রানী গাইডিন লিউ। তো রানী গাইডিন লিউ এর হচ্ছে সম্পর্কে কোনটা কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো ABCD চারটেই কারেক্ট বলছে এখানে। কেন বলছে দেখো, তিনি বলছেন শি বিলং টু রংমেই ট্রাইব। তোমাদের গতকাল ক্লাসে আমি এনার সম্পর্কে বলছিলাম, এবং সেখানেই দেখবে, ওখানে এই ট্রাইবটার নাম আমি বলিনি, কিন্তু ওখানে লেখা আছে, মেটেরিয়ালটি দেখো, সেখানে লেখা আছে যে তিনি রংমেই ট্রাইব থেকে বিলং করতেন, এবং তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন হেবাকা নিশ্চয়ই, এটা আমার এক্স্যাক্ট এখন আমি এটা ট্রেস করতে পারলাম না এক্স্যাক্ট এটা কী বোঝাতে চাইছে এটা দিয়ে। তো হয়তো কোনো সংগঠন হবে, হয়তো হেবাকা বলে, তারা হয়তো রিজনাল ল্যাঙ্গুয়েজে কিছু বলে। তারপরে বলছে শি প্রিস্ট গান্ধিয়ান প্রিন্সিপাল মুভমেন্ট। হ্যাঁ, তিনি গান্ধিয়ান যে সত্যাগ্রহের যে মুভমেন্ট বা শান্তিবাদী যে আন্দোলন, সেগুলোর সমর্থক ছিলেন। এবং আমরা দেখতে পাবো শি ইউজড গেরিলা ওয়ারফেয়ার এগেনস্ট ব্রিটিশ। তো ব্রিটিশদের এগেনস্টে তিনি গেরিলা ওয়ারফেয়ারও করেছিলেন। গান্ধীর যে প্রিন্সিপালকে তিনি অ্যাকসেপ্ট করেনি তা নয়, গান্ধীর প্রিন্সিপালের তিনি বড় সমর্থক ছিলেন, কিন্তু আমরা দেখতে পাবো গেরিলা ওয়ারফেয়ারও তিনি কিন্তু করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তো তার সম্পর্কে একটু জেনে নেওয়া এখানে মেটেরিয়ালসেই রয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে এই যে আন্দোলনটি হয়েছে, যে রানী গাইডিনলিউ নাগা মুভমেন্ট, তো বুঝতেই পারছো এটা মণিপুরে হয়েছে এটা। এটা হচ্ছে জিলিয়াংগ্রং টেরিটরিতে হয়েছে, মণিপুরে 1930s ডিকেডসে এটা হয়েছে। লিডারশিপটা আমরা দেখতে পাবো যে এটা বেসিক্যালি ওই সোশিও রিলিজিয়াস মুভমেন্ট একটা ছিল বলতে পারো, যে এটাকে এই নামেও ডাকা হয়, সেটা হচ্ছে হেরাকা মুভমেন্ট। ঠিক আছে, হেরাকা মুভমেন্ট।
হেরাকা, এটা হেভাকা বলেছে, তো এটা হেরাকা বলা হচ্ছে এখানে, আবার কি জানি। তো হেরাকা মুভমেন্টের সঙ্গে এটা জড়িত, বা এই নামেও তাকে এই আন্দোলনটিকে এই নামেও ডাকা হয়। এবং তার যে কাজিন ছিল তার মৃত্যুর পরেই বেসিক্যালি বলতে পারো যে এই গাইডিন লু তিনি কিন্তু অ্যাক্টিভ হয়ে যান। এবং আমরা দেখতে পাই যে তিনি ওই স্পিরিচুয়ালি, মানে ওদের যে নির্দিষ্ট নিয়ম আছে বংশ পরম্পরায় সেখানে সাম্রাজ্য বিস্তার করার বা ওই অথরিটি পাওয়ার, তো সেই হিসেবেই তিনি এখানে অথরিটি পেয়েছিলেন। এবং আমরা দেখতে পাবো যে সেখানে তিনি খুব অল্প বছর বয়সে, 13 বছর বয়সেই তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেন, এবং 16 বছরের মধ্যেই তিনি বেশ খ্যাতি অর্জন করেছিলেন বলা যেতে পারে। তার দায়িত্ব তার কাঁধে এসে পড়লে তিনি কিন্তু বেশ সেটা সততার সঙ্গে নির্বাহ করেছিলেন। তার সাহসের জন্য আমরা দেখতে পাবো যে জওয়াহরলাল নেহরু 1937-এ তার সঙ্গে যখন পরিচিত হন, তখন আমরা দেখতে পাবো তাকে রানী বলে সম্বোধন করেছিলেন। এবং এই লেখাটি বেরিয়েছিল সেই সময় হিন্দুস্তান টাইমসের একটি লেখাতে, এটি বেরিয়েছিল, এবং আমরা দেখতে পাবো যে তাকে রানী বলে সম্বোধন করা হয়েছে। যদি এই পেপারে এটাও বেরিয়েছিল ডটার অফ দ্য হিলস বলে তাকে সম্বোধন করা হয়েছিল সেখানে, এটাও দেখে নিও। 1947-এ যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, তখন যদিও এটা একেবারেই সাধারণ একটা বিষয় যে যেহেতু 1937-এ জওয়াহরলাল নেহরু তার সঙ্গে তার পরিচয় ঘটে এবং তাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি, যদিও তাকে যাবজ্জীবন কারাদণ্ডে সেখানে দণ্ডিত করেছিল ব্রিটিশরা, বাট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর আমরা দেখতে পাবো যে তাকে মুক্তি দেওয়া হয়, ভারত সরকার তাকে মুক্তি দেয়, এবং তারপরে তাকে বলা যেতে পারে নেহরুর সঙ্গে তার একটা ভালো সম্পর্কও তৈরি হয়, রাজনৈতিক বলা যেতে পারে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো সেই সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত আমরা এটাই দেখতে পাবো যে তিনি ওই রিজিয়নের মধ্যে যে সমস্ত সেপারেটিস্ট যে মুভমেন্টগুলো হচ্ছিল, সেই মুভমেন্টগুলোর বিপক্ষে তিনি কিন্তু কথা বলেছেন, এবং সেগুলো অবশ্যই কিন্তু ভারত সরকারের পক্ষে গেছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে নেহরুর সঙ্গে ভালো সম্পর্ক থাকার ফলে এখানকার যে নাগা যে মুভমেন্টগুলো হচ্ছিল, যারা সেপারেটিস্ট মুভমেন্টের পক্ষে ছিল, তিনি কিন্তু এদেরকে সমর্থন করেনি, এবং তিনি কিন্তু ভারতের মধ্যে থেকেই ভারতের একটা অটোনমাস রিজিয়ন বা টেরিটরি হিসেবেই কিন্তু এটাকে ডেভেলপ করতে চেয়েছিলেন। আমরা দেখতে পাবো যে তিনি ওই কাবনি সমিতি বলে একটা সংগঠন তৈরি করেছিলেন, কাবনি সমিতি 1934-এ তিনি এটা তৈরি করেছিলেন। তাকে বিভিন্ন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তার এই সমস্ত গুরুত্বপূর্ণ সাহসী কাজের জন্য, যেমন তাকে দেওয়া হয়েছে তাম্রপাত্রা ফ্রিডম ফাইটার অ্যাওয়ার্ড 1972-তে দেওয়া হয়েছে, পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 1982-তে, বিবেকানন্দ সেবা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 1983-তে, এবং বিরসা মুন্ডা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তার মৃত্যুকালীন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পোস্টথমাসলি বলছে, তার মৃত্যুর পরেই এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে। তো বিরসা মুন্ডা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। বুঝতেই পারছো যে বিরসা মুন্ডা অ্যাওয়ার্ড বেসিক্যালি যারা ওই ট্রাইবাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের দেওয়া হয়। তো তার মৃত্যুর পরে তাকে এই অ্যাওয়ার্ডটিকে কিন্তু দেওয়া হয়েছে। সো এই অ্যাওয়ার্ডগুলোও তার সঙ্গে যায়, এগুলো ভালো করে দেখে নিও। এই সংগঠনটার নাম বিশেষ করে ভালো করে দেখো, কাবনি সমিতি, 1934-এ যেটা তৈরি হয়েছিল, এবং নেহরুর সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। নেহরু তাকে রানী বলে সম্বোধন করেছিলেন, এটাও ভালো করে দেখে নিও, এবং তাকে ডটার অফ হিল বলা হয়, এটাও দেখে নিও। এবং এখানে যেহেতু তার অলরেডি যেহেতু তার ট্রাইবটার নাম জানতে চেয়েছে, তো সেটাও ভালো করে দেখে নিই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রংমেই ট্রাইব থেকে তিনি বিলং করতেন। তো কোন রাজ্যে কোন ট্রাইবগুলো আছে এগুলোও প্রশ্ন হয়, কিন্তু অলরেডি দেখলাম একটা PYQ আছে, সো এটাও হওয়ার কিন্তু আবার সম্ভাবনা রয়েছে। তো ভালো করে এটা দেখে নিও। এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্নে চলে আসো। সেকেন্ড প্রশ্ন কি বলছে? বিরসা মুন্ডা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রাইবাল স্ট্রাগল অফ, জানো তোমরা যে বিরসা মুন্ডা হচ্ছে যতগুলো ট্রাইবাল মুভমেন্ট হয়েছে আমাদের ভারতবর্ষে, তার মধ্যে বিখ্যাত নাম হচ্ছে বলা যেতে পারে বিরসা মুন্ডা। তো বিরসা মুন্ডার নামটা আমরা পাই ঝাড়খণ্ডের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সঙ্গে জড়িত। তাকে আমি তোমাদের গতকালকার ক্লাসেও বলেছিলাম যে ফাদার অফ আর্থ বলা হয়, তাদের ভাষায় বলা হয় ধরতি আব্বা। তো ধরতি আবা মানে হচ্ছে ফাদার অফ আর্থ বলা হয়। ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেই সময় আমরা দেখেছি যে তিনি বিদ্রোহ করেছেন এবং সেই সময় রেবেলিয়ন করেছেন 19th সেঞ্চুরিতে বলা যেতে পারে, এবং ট্রাইবাল ল্যান্ড যেভাবে সিজ করার চেষ্টা করছিল ব্রিটিশরা, যে ধরনের এক্সপ্লয়টেশনস চালাচ্ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু ট্রাইবালদের নিয়ে কিন্তু আন্দোলন করেছেন। তো সেই কারণে একটা বিখ্যাত নাম হিসেবে কিন্তু উঠে এসেছে ইতিহাসে, এবং আমরা জানি যে এগুলো স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও কিন্তু এই নামগুলো জড়িত। তো এগুলো ভালো করে দেখে নিয়ে এগুলো রিপিট করার সম্ভাবনা প্রবল। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, এটাও নেটে এসেছে 2019-এ। কি বলছে? দ্য অনলি ট্রাইবাল লিডার অনার্ড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া থ্রু ইনস্টলেশন অফ হিজ পোর্ট্রেট ইন ইটস মিউজিয়াম ইজ। যে ভারতের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে আমরা দেখতে পাবো কি, যে পার্লামেন্টের যে মিউজিয়াম আছে, ভারতের পার্লামেন্টের যে মিউজিয়াম আছে, সেখানে আমরা কি দেখতে পাবো যে একজন ট্রাইবাল লিডারের
সেখানে কিন্তু পোর্ট্রেট বা বলতে পারে ছবি সেখানে কিন্তু টাঙানো রয়েছে বা রাখা হয়েছে। তো এটা তাকে সম্মান প্রদর্শন করার জন্যই রাখা হয়েছে। সো একমাত্র এই ধরনের কোনো লিডার যিনি ওই ট্রাইবালদের রিপ্রেজেন্ট করেন তিনি হচ্ছেন বিরসা মুন্ডা। এই নামটা ভালো করে দেখে নিও। নরেন্দ্র মোদী এখন মাঝে মাঝেই দেখবে এই লিডারের বেশ প্রশংসা করে থাকেন বা বিভিন্ন প্রোগ্রামস পলিসিতে আমরা দেখতে পাবো যে এদের নামগুলো কিন্তু এসে থাকে। এরপরে চলে আসো 4 নম্বর কোয়েশ্চেন্স। 4 নম্বর কোয়েশ্চেন্স বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবাল কমিউনিটি ইজ শাহাদা মুভমেন্ট অ্যাসোসিয়েটেড। শাহাদা মুভমেন্ট অ্যাসোসিয়েটেড হচ্ছে ভিল যে ট্রাইবাল কমিউনিটি আছে ভিল। তো ভিল দুটো তিনটে রাজ্যের মধ্যে বিলং করে। আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে লিস্টটা দেখাবো, সেখানেই বলে দেবো, আইডেন্টিফাই করে রেখেছি। তো শাহাদা মুভমেন্ট ভিল কমিউনিটির মধ্যে থেকে উঠে এসেছে। ভালো করে দেখে নিও। মোটামুটি সমস্ত আন্দোলনগুলোর একটা বেসিক কনসেপ্ট ছিল এটাই যে ব্রিটিশদের যে এক্সপ্লয়টেশন সেটা। এখানে আমরা দেখতে পাবো যে ল্যান্ডলর্ডস যারা ছিল এবং মানি ল্যান্ডার্স যারা ছিল, সমস্ত আন্দোলনগুলোর বেসিক ট্রেন্ডটা ছিল বলা যেতে পারে মোটামুটিভাবে সেটা হচ্ছে ব্রিটিশ বিরুদ্ধ। কিন্তু এই আন্দোলনটা ছিল শুধুমাত্র বলা যেতে পারে মানি ল্যান্ডার্স যারা ছিল এবং যারা ল্যান্ডলর্ড ছিল, যারা বলা যেতে পারে ওই ব্রিটিশদেরই এক প্রকার প্রতিনিধিত্ব করতো। ব্রিটিশদের যে সিস্টেম, এগ্রিকালচারাল সিস্টেম বা ওই ল্যান্ড রিফর্ম যে পলিসিস তারই এরা কিন্তু রিপ্রেজেন্ট করতো। তো এদের যে এক্সপ্লয়টেশন তার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। তো ভিল ট্রাইবালস কমিউনিটির যে মুভমেন্ট যেটাকে বলা হচ্ছে শাহাদা মুভমেন্ট, এটা কিন্তু 20th সেঞ্চুরি একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট। ভালোভাবে এটা দেখে নিও। 5 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 5 নম্বর কোয়েশ্চেন্স হচ্ছে এখানে যে হুইচ অফ দ্য ফলোয়িং কাইন্ডস অফ স্পেশাল প্রভিশন আর মেড ফর দ্য শিডিউল ট্রাইব ইন ইন্ডিয়া। যে শিডিউল ট্রাইবের জন্য ভারতবর্ষে কোন বিশেষ ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। তো বিশেষ ধরনের ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে 4টেই গ্রহণ করা হয়েছে। কি কি? রিজার্ভেশনস অফ সিট ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা হয়েছে। লোকসভাতে আমরা দেখতে পাবো 330 নম্বর ধারা অনুসারে লোকসভাতে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে। 332 নম্বর ধারা অনুসারে তোমরা দেখতে পাবে যে বিধানসভাগুলিতে সেখানে কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমি মেনশন করে দিয়েছি, দেখো এখানে আমাদের এখনও যে 412টা যে জেনারেল সিট আছে, 412টা জেনারেল সিট আছে, 84টা হচ্ছে এসসিদের জন্য সিট রিজার্ভ আছে লোকসভাতে এবং 47টা সিট রিজার্ভ আছে এসটিদের জন্য। তো এই নিয়ে তোমরা 543টা সিট তোমরা এই মুহূর্তে রিজার্ভ দেখতে পাবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে 330 নম্বর ধারা অনুসারে এসসি এবং এসটিদের জন্য লোকসভাতে রিজার্ভেশনের কথা বলা হয়েছে। 332 নম্বর ধারা অনুসারে আমরা দেখতে পাচ্ছি কি যে না, লোকসভা হবে না, এটা বিধানসভা হবে। এটা এডিট করতে ভুলে গেছি। বিধানসভা হবে, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। 332 নম্বর ধারা অনুসারে এটা আমরা দেখতে পাচ্ছি কি বিধানসভাতে হয়েছে। কত নম্বর? 5 নম্বর কোয়েশ্চেন, কারেক্ট করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 32 নম্বর ধারা অনুসারে 332 নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভাগুলিতে আমরা দেখতে পাবো যে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে। বারবার এগুলো পরীক্ষায় জানতে চাই, ভালো করে নোট করো। এরপর এখানে কি বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট টু গিভ স্পেশাল গ্র্যান্টস টু ওয়েলফেয়ার। হ্যাঁ, যে যদি তাদের বিশেষ করে একেবারে বেসিক অ্যামিনিটিস যেগুলো আছে, বেসিক নিডস যেগুলো আছে তাদের, সেগুলোকে যদি পূরণ করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। যেমন হচ্ছে তাদের স্কুলিংয়ের ব্যবস্থা করা, তাদের জন্য হয়তো সেখানে হসপিটাল নির্মাণ করা, তাদের জন্য সেখানে কোনো পানীয় জলের ব্যবস্থা করা, তাদের জন্য বিশেষ কোনো বাড়িঘরের নির্মাণ করা, তাদের জন্য রাস্তাঘাট নির্মাণ করা। এগুলো কোনো সরকারি যে পলিসি যেগুলো আমাদের ইয়ারলি আসে বা বিভিন্ন ওয়েলফেয়ার পলিসি নেওয়া হয় সকলের জন্য, সেটার মধ্যে এটাকে ফেলা হয় না। এটার জন্য এগুলো হচ্ছে স্পেশাল প্রভিশন। তো আলাদাভাবেই এগুলোকে নেওয়ার কিন্তু বিশেষ একটা প্রভিশন সংবিধানে আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু এম্পাওয়ার করা হয়েছে এবং যে আর্টিকেলটির মাধ্যমে এম্পাওয়ার করা হয়েছে সেটা হচ্ছে 275A বা 275(1) অনুসারে সরকার এখানে কি করতে পারে না, রাজ্য সরকারগুলিকে গ্র্যান্ট দিতে পারে। রাজ্য সরকারগুলি যদি এখানে এদের উন্নতির জন্য কাজ করতে চায়, এই ধরনের যেগুলো বললাম যে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করবে থেকে শুরু করে যেগুলো বললাম, তো সেগুলোর ক্ষেত্রে তাদেরকে কিন্তু গ্র্যান্ট দিতে পারে এবং এই গ্র্যান্ট পেয়ে তারা কিন্তু কাজ করতে পারে। বা রাজ্য সরকার, কেন্দ্র সরকার নিজেও কিন্তু এই কাজগুলো করতে পারে। একেবারেই বলা যেতে পারে যে লোকাল সেলফ গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনসগুলো আছে, মিউনিসিপ্যালিটি এবং পৌর পঞ্চায়েত, তাদের হাত ধরেও কিন্তু এগুলো হতে পারে। বা এখন তো ট্রাইবাল কাউন্সিলও উঠে এসেছে শিডিউল 6 অনুসারে। তো সেই কাউন্সিলগুলোকে দিয়েও বা স্পেশাল ডিস্ট্রিক্ট বলা যেতে পারে, সেগুলো তাদের হাত ধরেও কিন্তু এগুলো কিন্তু হতে পারে। বলো কি বলছো? স্যার আপনি যে মানে পিডিএফটা দিয়েছেন ওখানে তো 275 শুধু লেখা ছিল, মানে স্পেশাল গ্রান্টস এর জন্য। হ্যাঁ, তাহলে কোনটা ঠিক হবে? শুধু 275 নয়, এটা তার সাবসেকশনসটা মেনশন করা নেই এখানে। তো সাবসেকশন বা সাব আর্টিকেলটা হচ্ছে 275(1).
ঠিক আছে, 275 বললে ভুল নয়, কিন্তু যদি আরও স্পেসিফিক বলো তাহলে পাশে ব্র্যাকেটে 1টা লিখে দিও, তাহলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, তারপরে বলছে এখানে রিজার্ভেশন অফ সিটস ইন পাবলিক সার্ভিসেস ইন এমপ্লয়মেন্ট, যে চাকুরির ক্ষেত্রে, সরকারি যে চাকুরি আছে সেই চাকুরির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের জন্য এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা জানি যে এগুলো করা হয়েছে আর্টিকেল 16(4) সেখানে আমরা জানি যে কমপ্লেক্স ইকুয়ালিটির কথা বলা হয়েছে। তোমরা জানো এগুলো তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গিয়ে আমি বলেছি। নট অনলি দ্যাট, আর্টিকেল 335-এও আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু বিশেষ এমপ্লয়মেন্টের জন্য বিশেষ ব্যবস্থার কথা সেখানে কিন্তু বলা হয়েছে। বারবার এখানে যেটা জানতে চাই সেটা হচ্ছে আর্টিকেল 16(4) যেটা, সেটা জানতে চাই, বাট এখানে 335টাও ভালো করে দেখে নিও। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা রিজার্ভেশনস অফ সিট ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। হ্যাঁ, তাদের শুধু চাকরি নয়, তাদের শিক্ষাতে তারা যাতে পার্টিসিপেট করতে পারে, তাদের যাতে অংশগ্রহণ হতে পারে, তারা যাতে প্রবেশ করতে পারে শিক্ষার অঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলি থেকে শুরু করে স্কুলগুলিতে, তাদের সেখানে সেটার জন্য তাদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে তাদের জন্য 6% রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। তো এগুলো আমরা দেখতে পাবো যে এটাও করা হয়েছে কি, যে 15(4) নাম্বার যে আর্টিকেলটি আছে 15(4), যেখানে আমরা দেখতে পাবো যে ওই জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, প্লেস অফ বার্থ নির্বিশেষে সকলের জন্য সেখানে কি করা হয়েছে, ইকুয়ালিটির কথা বলা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাবো শিক্ষার ক্ষেত্রে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তো আর্টিকেল 15(4) তোমরা এখানে পাবে, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ভালো করে এই কয়েকটা আর্টিকেল মুখস্থ করে নাও, লিস্ট করে নাও, এই পরপর সিকোয়েন্সে লিস্ট করে নাও এই আর্টিকেলগুলো শর্টে নিজেদের মতো করে, তাহলেই হবে। এগুলোই বারবার পরীক্ষায় কিন্তু ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়। এরপর চলে আসো 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েত রাজ ইন ট্রাইবাল এরিয়াস। তো ট্রাইবাল এরিয়াতে পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা দেখতে পাবো যে এখানে বিশেষ করে এখানে এটা পঞ্চায়েত এলাকাতে বলবো না, যেখানে পঞ্চায়েত নেই, যেটা ওই স্পেশাল শিডিউল এরিয়ার মধ্যে পড়ে, তো সেখানে পঞ্চায়েতের সিস্টেমটিকে ইন্ট্রোডিউস করার একটা ব্যবস্থা করার জন্য আমরা দেখতে পাবো যে 1994-এ একটা কমিটি তৈরি হয়েছিল, তার নাম ছিল দিলীপ সিং ভুরিয়া কমিটি। অর্থাৎ আমরা জানি যে 1992 সালের 73তম এবং 74তম সংবিধান সংশোধনী আইন যেটা আসলো, তো 1992 সালে 73তম 73rd, তো সেখানে পঞ্চায়েতের কথা বলা হয়েছে। কিন্তু এই পঞ্চায়েতি লটা বা একটা আমরা জানি যে সমস্ত রাজ্যে কিন্তু অ্যাপ্লাই হয় না। বিশেষ করে 4টে এখানে রাজ্য আছে, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং হচ্ছে আসাম। এই 4টে রাজ্যে সেখানে কিন্তু বিশেষভাবে অ্যাপ্লাই হয় না। তো সেই এলাকাগুলিতে যাতে এটাকে অ্যাপ্লাই করানো যায়, তার কারণ কি, তার কারণ এগুলো হচ্ছে ট্রাইবাল হচ্ছে ডমিনেটেড এলাকা এগুলো। তো এগুলোতে যাতে এটাকে অ্যাপ্লাই করানো যায়, সেই কারণে কি করা হলো, বিশেষ এখানে এদের জন্য মেজারমেন্টের ব্যবস্থা করা হলো। এবং সেটা কি হবে এটা ডিসাইড করার ক্ষমতাটা দেওয়া হয়েছিল, বলা যেতে পারে রেকমেন্ডেশনের পাওয়ার দেওয়া হয়েছিল দিলীপ সিং ভুরিয়া কমিটিকে। তাদের রেকমেন্ডেশনের পরেই আমরা দেখতে পাবো যে সরকার 1996-এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন ল নিয়ে আসে বা অ্যাক্ট নিয়ে আসে, সেটার নাম হচ্ছে পঞ্চায়েত এক্সটেনশন অফ শিডিউল এরিয়াস অ্যাক্ট 1996, যেটাকে শর্টে বলা হয় পেসা। তো পেসা অ্যাক্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেখানে এই 4টে রাজ্য যেটা বললাম, যে আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা, এই 4টে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইবদের জন্য সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বলতে পারো যে 10টা ডিস্ট্রিক্টের ব্যবস্থা করা হয়েছে, যে ডিস্ট্রিক্টগুলোতে স্পেশালি শুধুমাত্র তাদেরকেও এক প্রকার অটোনমি দেওয়া হয়েছে বলতে পারো, যে তারা তাদেরকে নিজেদের মতো করে শাসন করতে পারে এবং কমপ্লিট রিজার্ভেশনস তাদের সেখানে রয়েছে। এই ধরনের একজন ব্যবস্থা আছে। এবং এটাও এক প্রকার বলতে পারো যে রাজ্যপালকে বিশেষভাবে এমপাওয়ার করা হয়েছে, যে রাজ্যপাল এদের জন্য চাইলে আরও বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু নিতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাবে, ওগুলোই এখানে বলা হয়েছে। বাকি কমিটিগুলো একটু দেখে নাও, কারণ পরীক্ষায় এগুলো একাধিকবার এসেছে কমিটিগুলো। পিকে থুঙ্গান কমিটি তোমরা জানো, যে তোমাদের পঞ্চায়েত যখন পড়াই আমি তখন বলেছিলাম একটা ফর্মুলা বলেছিলাম, ফর্মুলাটির নাম হচ্ছে ব্যাক্সটিজি। তো টি ফর এখানে দেখবে এক প্রকার থুঙ্গান কমিটির নামও তোমাদের সেখানে বলেছিলাম। ক্লাস যারা দেখোনি বা পরে জয়েন করেছো তারা দেখে নিতে পারো। তো থুঙ্গান কমিটিতে তোমরা দেখবে যে নামটা সেখানে ছিল এবং পঞ্চায়েত নিয়ে এরা কাজ করেছে। তো পুরো নামটা হচ্ছে পিকে থুঙ্গান কমিটি। এবং আমরা দেখতে পাবো যে সেলফ গভর্নমেন্ট সিস্টেমটিকে কীভাবে আরও মানে অটোনমি দেওয়া যেতে পারে, তাদেরকে এমপাওয়ার করা যেতে পারে, ডিসেন্ট্রালাইজেশন কীভাবে হতে পারে, সেটা তারা তাদের রেকমেন্ডেশনে দিয়েছিল। এবং এটা শুধুমাত্র একমাত্র কমিটি নয়, এর আগেও একাধিক কমিটি হয়েছে, একেবারে বলবন্ত রায়, অশোক মেহতা থেকে আরও অনেকগুলোই হয়েছে, জীবিকা রাও কমিটিও হয়েছে মাঝে।
তো তার মধ্যে এটাও একটা কিন্তু কমিটি, তোমরা জানো, যেটা বললাম যে ফর্মুলাটা ব্যাকস্টিজি, তো ব্যাকস্টিজির মধ্যে এটা আছে। ফাইনালি এদেরও রেকমেন্ডেশন যা ছিল সেগুলোকে সব মিলিয়ে মিশিয়ে, সমস্ত কমিটিগুলো রেকমেন্ডেশনগুলোকে মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আমাদের দেশে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় 1992 সালে, এবং আলটিমেটলি আমাদের দেখতে পাবো আমরা পঞ্চায়েতি সিস্টেম বা যে ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু সম্ভবপর হয়। আর একটা কমিটি যেটা নামটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাদিক আলী কমিটি, 1964-এ তৈরি হয়েছিল। পঞ্চায়েত রাজের এই ইস্যুসকে কেন্দ্র করে এটা তৈরি হয়েছিল, তো এটাও ভালো করে দেখে নিও। বেসিক্যালি রাজস্থানে তো তোমরা জানো যে প্রথম পঞ্চায়েত রাজস্থানেই তৈরি হয়েছিল, এবং প্রতিষ্ঠাও করেছিল হচ্ছে যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তো সেখানে পঞ্চায়েত কিভাবে ফাংশনস করছে সেটাকে রিভিউ করার জন্য এই কমিটিটা তৈরি হয়েছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে সাদিক আলী কমিটি তৈরি হয়েছে 1964-এ রাজস্থানকে কেন্দ্র করে, রাজস্থান রাজ্যের জন্য এটা কিন্তু একটা স্পেশাল কমিটি। তো এটাও বারবার ভালো করে দেখে নিও, পরীক্ষায় কিন্তু এটাও একাধিকবার জিজ্ঞেস করেছে। চলে আসো 7 নম্বর কোয়েশ্চেন্সে। 7 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমিশনস আর স্ট্যাটিউটরি বডিজ। স্ট্যাটিউটরি বডিজ সেই বডিজগুলো যেগুলো কি হয়েছে না সংবিধান সংশোধন করে তৈরি হয়নি, যেগুলো সরকারের কোনো অর্ডারে তৈরি হয়নি, যেগুলো পার্লামেন্টে আইন তৈরি করে তৈরি হয়েছে, যেগুলোর জন্য পার্লামেন্টে আলাদা করে আইন তৈরি হয়েছে, সেগুলোকে বলা হয় স্ট্যাটিউটরি বডি। 3 ধরনের বডি হয় বেসিক্যালি। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে যে যার মেনশন কনস্টিটিউশনের মধ্যে আছে, সেটা হতে পারে অরিজিনালি, সেটা হতে পারে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। অরিজিনালি মানে যে যখন সংবিধান আমাদের শুরু হয়েছিল তখন থেকেই হতে পারে ওটাকে মেনশন করা হয়েছে, নইলে যেমন ইলেকশনস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। তো স্বাধীনতার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বা সংবিধান 1950-তে যখন আসলো তখনই আমরা দেখছি যে ইলেকশনস কমিশনের মেনশন কিন্তু সংবিধানের মধ্যে ছিল। তো সেই কারণে সেটাকে অরিজিনাল বডি বলা যেতে পারে, যে এটা সংবিধান যেদিন থেকে লাগু হয়েছে সেদিন থেকেই ওটা কিন্তু এসেছে একটা সাংবিধানিক বডি হিসেবে। অনেক বডি আছে তারা হচ্ছে পরে সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে, অনেক বডি আছে তারা সংবিধানের পরে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন তোমরা শিডিউল ট্রাইবেরই কথা বলতে পারো। শিডিউল ট্রাইবটা হচ্ছে কি, যে ন্যাশনাল কমিশনস ফর শিডিউল ট্রাইব বা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। তো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এইগুলো হচ্ছে কিন্তু এগুলো কনস্টিটিউশনাল বডি, বাট এগুলোকে পরে ঢোকানো হয়েছে। কিংবা পঞ্চায়েতেরই কথা বলতে পারো, মিউনিসিপ্যালিটির কথা বলতে পারো, এগুলো পরবর্তীকালে সংবিধান সংশোধন করে এদেরকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, হয়তো এদের জন্য আলাদা করে শিডিউল তৈরি করা হয়েছে, নাহলে আর্টিকেল ক্রিয়েট করা হয়েছে, পার্ট তৈরি করা হয়েছে, এগুলো করে এদেরকে কিন্তু সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। তো যেগুলো সংবিধানের মধ্যে যার মেনশনটা আমরা পাচ্ছি সেটা অরিজিনালি হোক কিংবা পরবর্তীকালে ঢোকানো হোক, সেটাকে আমরা কনস্টিটিউশনাল বডি বলছি, ফার্স্ট বডি। সেকেন্ড বডি হচ্ছে যে এটা হচ্ছে স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি সেই বডিটা যেটা হচ্ছে পার্লামেন্টে আইন বিল পাস করার মধ্য দিয়ে সেটা রাষ্ট্রপতি সই হওয়ার পর আইনে পরিণত হয়েছে, সেটা হচ্ছে এখানে কি, সেটা হচ্ছে কিন্তু আমাদের স্ট্যাটিউটরি বডি। এবং পার্থক্যটা হচ্ছে এটাই, কনস্টিটিউশনাল বডির সঙ্গে এটার পার্থক্যটা হচ্ছে এটাই, কনস্টিটিউশনাল বডি মানে সেটাও হয়তো যেটা পরবর্তীকালে যদি অ্যাড হয়েছে, অরিজিনালি যদি না আসে, তাহলে সেটা যেভাবে বিলের আকারে এসেছিল তারপরে পাস হয়েছে, বিলের আকারে এসেছে তারপরে পাস হয়েছে, তারপর রাষ্ট্রপতি সই হওয়ার পর সেটা আইনে পরিণত হয়েছে, এবং যখন আইনে পরিণত হচ্ছে তখন সেটাকে কিন্তু সংবিধানের মধ্যে সেটাকে মেনশন করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু সংবিধানে মেনশন হয়নি, এটাকে আলাদাভাবে একটা আইন তৈরি করা হয়েছে। এটাকে কখনো বলা হয়নি যে সংবিধানের মধ্যে এদের মেনশন থাকবে। তো যেগুলো আইন করে তৈরি করা হয়েছে কিন্তু সংবিধানে সেগুলোকে জায়গা দেওয়া হয়নি আলাদাভাবে বা একেবারে স্পেসিফিক্যালি, সেগুলোকে এখানে স্ট্যাটিউটরি বডি বলা হচ্ছে। এটা গেল সেকেন্ড বডি। সেকেন্ড স্ট্যাটিউটরি বডি হিসেবে এখানে তোমরা দেখতে পাবে যে যেমন হিউম্যান রাইটস কমিশনস, মাইনরিটি কমিশনস, এগুলো হচ্ছে কিন্তু স্ট্যাটিউটরি বডি। ঠিক আছে, এরা হচ্ছে সাংবিধানিক বডি নয়, সংবিধানে এদের কোনো উল্লেখ নেই, মেনশন নেই। তো সেই কারণে এগুলো হচ্ছে স্ট্যাটিউটরি বডি। আর এক ধরনের বডি আসে যেটা আমরা বারেবারেই পরীক্ষায় পাই প্রশ্নটি, সেটা হচ্ছে নন স্ট্যাটিউটরি বডি। নন স্ট্যাটিউটরি বডি হচ্ছে সেই বডিগুলো যে বডিগুলো কি হয়েছে সরকারের হয়তো বা এক্সিকিউটিভ রিজলিউশনের মাধ্যমে এসেছে, যেগুলো না তো সংবিধানে তার মেনশন আছে, না তো তাকে পার্লামেন্টে আইন পাশ করে তাকে তৈরি করা হয়েছে, বরং কি করা হয়েছে যে সরকার তার নিজের এক্সিকিউটিভ অর্ডার জারি করে তাকে ক্রিয়েট করেছে। যেমন আমরা প্ল্যানিং কমিশনের নাম শুনে এসেছি, যেমন আমরা নীতি আয়োগের নাম এখন শুনছি। তো এগুলো কিন্তু কি বডি, এগুলো হচ্ছে কিন্তু নন স্ট্যাটিউটরি এগুলো বডি। তো নন স্ট্যাটিউটরি বডি অর্থাৎ কনস্টিটিউশনালও নয়, এটা কোনো আইনের মাধ্যমেও হয়নি, সংবিধানের মধ্যেও এর উল্লেখ নেই, এটা একেবারে সরকারের প্রচেষ্টার মাধ্যমে এসেছে, এককভাবে এক্সিকিউটিভের অর্ডারের মাধ্যমে এসেছে।
ক্যাবিনেটের হয়তো সেখানে একটা রেজলিউশনের মাধ্যমে সেটা এসেছে। তো এগুলোকে আমরা দেখতে পাই এই কারণে, অনেক সময় যেহেতু এগুলো এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে এসেছে, মাধ্যমে এসেছে, সেই কারণে এগুলোকে বদল ঘটানোর প্রবণতাটাগুলো আমরা দেখতে পাই। যেমন প্ল্যানিং কমিশনস বা যেটাকে আমরা যোজনা কমিশনস বলে থাকি, তো সেটাকে যেমন ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী ইজিলি যেমন নীতি আয়োগ তৈরি করলো। তো এইরকমভাবে এগুলোর ভাগ্যটা এটার উপরেই নির্ভর করে যে কতদিন সরকার টিকে থাকবে এবং সেই সরকারের ইন্টেনশনটা ঠিক এক্স্যাক্ট কী আছে, তার রাজনীতিটা ঠিক কেমন, তো সেটার উপর ডিপেন্ড করে। তো নতুন কোনো প্রধানমন্ত্রী আসলে তারা সবসময় কী করে যে এই বডিজগুলোকে ভেঙে দিয়ে নিজের মতো করে বডিজ ক্রিয়েট করার চেষ্টা করে, নিজের পছন্দের লোকগুলোকে সেখানে জায়গা দেওয়ার তারা চেষ্টা করে, যাতে নিজের মতো করে তারা প্ল্যানিং প্রসেস ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। বলো কি বলছো? স্যার বলছি কনস্টিটিউশনাল আর অরিজিনালটা কি এক? যে বললাম কনস্টিটিউশনাল বডিটা হচ্ছে যে একই, কনস্টিটিউশনাল অরিজিনাল একই, কিন্তু কথাটা হচ্ছে অরিজিনাল যখন বলবে তখন কনস্টিটিউশন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই ওর মেনশন কনস্টিটিউশনে থাকবে। যদি থাকে তাহলে সেটা অরিজিনাল, আর যদি না থাকে সেটা পরবর্তীকালে তাকে কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হয়েছে তাহলে সেটা অরিজিনাল নয়। ঠিক আছে, অরিজিনাল কনস্টিটিউশনাল বডি সেটা নয়, পরে ঢোকানো হয়েছে, তাই অরিজিনাল নয়। অরিজিনাল মানে হচ্ছে একবারে মূল বলা হচ্ছে, অরিজিনাল কথার অর্থ হচ্ছে মূল। তো সংবিধানের মূলটা যদি আমরা খুঁজি তাহলে 1950 সালে যেদিন সংবিধান প্রথম এসেছিল সেটাই হচ্ছে প্রথম মূল সংবিধান বা অরিজিনাল সংবিধান, প্রধান সংবিধান। ঠিক আছে, তো ওটাকে বারবার সংশোধন করা হয়েছে, তো এটাই আর কি, বোঝা গেছে? ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে স্ট্যাটিউটরি বডি কোনগুলো? স্ট্যাটিউটরি বডি হচ্ছে এটা হিউম্যান রাইটস আর হচ্ছে মাইনরিটিস, কারণ এগুলোর জন্য এগুলো আমরা দেখতে পাবো পার্লামেন্টে আইন তৈরি করে এগুলোকে ক্রিয়েট করা হয়েছে, কোনো রকমভাবে এগুলো সংবিধানও মেনশন নেই, কিংবা এগুলো সরকারের অর্ডারের মাধ্যমে বা এক্সিকিউটিভের রেজলিউশনের মাধ্যমে এগুলো তৈরি করা হয়নি। এবং বাকি দুটো যে কমিটি তোমরা এখানে এই কমিশনস তোমরা দেখছো, শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, যেটা এক্ষুনি বললাম, এই দুটো হচ্ছে কনস্টিটিউশনাল বডি। যদিও এই দুটো অরিজিনাল নয়, এটাও ভালো করে মাথায় রাখো, এই দুটো কিন্তু কনফিউজ করতে পারে পরীক্ষায়, যেহেতু এখন বুঝতেই পারছো টেকনিক্যাল কোয়েশ্চেন্স করছে খুবই বেশি, গোলানোর সম্ভাবনা বেশি থাকে, সেই কারণে ভালো করে এটাও জেনে নাও যে এই দুটো বডি কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনাল বডি নয়। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এবং ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এই দুটো কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনাল বডি নয়। কেন নয়? তার কারণ এগুলোকে তৈরি করা হয়েছে, যেমন ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট যেটা, তাকে 1978-এ তৈরি করা হয়েছে, আর শিডিউল ট্রাইব যেটা সেটাকে 2004-এ তৈরি করা হয়েছে। তো পার্থক্য আছে। তো যদিও শুরুর দিকে আমরা দেখতে পাবো ট্রাইবটা ছিল না, ক্লাস্টের মধ্যেই ট্রাইবটা ছিল, কাস্ট এবং ট্রাইব একই সঙ্গে তারা ছিল। 2004 সালে এসে এটাকে ডিভাইড করা হয়, বিফার্কেট করা হয়। তো যাই হোক, এই দুটো বডিকে এখানে এই কারণে কি বলতে পারি আমরা, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এই যে দুটো বডি বা কমিশনস, এটাকে আমরা অরিজিনাল কনস্টিটিউশনাল বডি বলবো না, এই দুটোকে আমরা বলবো কি যে এটা পরবর্তীকালে ঢোকানো হয়েছে, এগুলো হচ্ছে কিন্তু অ্যাড করা হয়েছে, তো অরিজিনাল নয় অ্যাটলিস্ট। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নিও, এখানে যেমন বলেই দিয়েছি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস যেমন 2003 সালে তৈরি করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 89th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে এখানে আমরা দেখতে পাবো কি দুটো আলাদা বডি তৈরি করা হলো, একটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এবং আরেকটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা ভালো করে দেখে নিও। এরপর 2004 সালে আমরা দেখতে পাচ্ছি কি 2004 সালে এখানে ট্রাইবটা তৈরি করা হলো। যাই হোক, 3 সালে আইনটা অ্যামেন্ডমেন্ট হলো, সংবিধান অ্যামেন্ডমেন্ট হলো, কিন্তু আমরা 4 সালে এসে দেখতে পাচ্ছি কি যে সংবিধান 4 সালে বডিগুলো তৈরি করা হলো, 4 সালে ফাইনালি বডিগুলো তৈরি হলো। অ্যামেন্ডমেন্ট হলো 3 সালে, 89th অ্যামেন্ডমেন্ট, আর 4 সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বডিগুলো তৈরি হলো। এবং এটা 338A তৈরি করা হলো এটার জন্য, শিডিউল কাস্টের ট্রাইবের জন্য 338A তৈরি করা হলো। আগে 338 নাম্বার যে আর্টিকেল ছিল সেটার মধ্যেই সেটা কিন্তু অন্তর্ভুক্ত ছিল, এখন এটা এসে 338A হয়ে গেছে। আর 338টা এখন শুধুমাত্র কার জন্য? এটা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের জন্য। তো কাস্টের জন্য সেটা 338, আর 338 যদি বলে তাহলে সেটা শিডিউল ট্রাইবের জন্য। এগুলো কিন্তু ভালো করে মনে রেখো। হিউম্যান রাইটসের যখন কথা বলবে তখন এটা জানো যে এগুলো বারবার, এইবারও তোমরা দেখলে যে পরীক্ষায় এই 4 তারিখের পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল, এগুলো সিকোয়েন্সে সাজাতে বলেছিল, সেটা ভালো করে টাইম পিরিয়ডটা দেখে নাও যে 12ই অক্টোবর 1993 সালে এটা কিন্তু ইস্টাবলিশড হয়েছে। 12ই অক্টোবর 1993 সালে এটা কিন্তু ইস্টাবলিশড হয়েছে, এটাও ভালো করে তোমরা দেখে নাও। এরপরে চলে আসো ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি, এটাও আমরা দেখতে পাবো 93 সালেই কিন্তু হয়েছে, এবং সেখানে মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, জৈন যারা আছে তাদেরকে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে।
তো এই 6টা রিলিজিয়াস কমিউনিটিস যারা আছে তাদেরকে অ্যাড করা হয়েছে মাইনরিটিস হিসেবে, এবং এদের জন্য এই বডিটা কিন্তু তৈরি করা হয়েছিল 1992 সালে। এবং আরেকটা কমিশন যেটা হচ্ছে শিডিউল কাস্ট, সেটা বললাম 338। আর 1950 সালে এটা কমিশন না, এটা ভুল আছে, এই কমিশন হবে না, এটা একটা অফিসার তৈরি, অফিসারের পোস্ট ছিল, কমিশন হবে না এটা। কমিশন শব্দটা আমি কেটে দেবো, কেটে দিয়ে অফিসার লিখে দেবো, এটা এডিট করতে ভুলে গেছি। অফিসার হবে। 1950 সাল থেকে যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন থেকে সংবিধান যখন আসছে তখন একটা অফিসারের পোস্ট ছিল, এটা আমরা দেখতে পাবো টাইম টু টাইম। 1978-এ এসে আমরা একটা কমিশন তৈরি করতে দেখতে পাচ্ছি। পরবর্তীকালে 89-এর দিকে সম্ভবত এটাকে মার্চ করে দেওয়া হয়েছিল। আলটিমেটলি আমরা দেখতে পাবো একটা কনস্টিটিউশনাল বডি হিসেবে ওটাকে তৈরি করা হলো 93 সালের দিকে, এবং ফাইনালি 2004 সালে এসে এটাকে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই দুটোকে কিন্তু আলাদা করা হলো। তো এগুলো একটু ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় জানতে চায়। এরপর চলে আসো 8 নম্বর কোয়েশ্চেন্সে। 8 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং প্রোভাইডেড দ্য মেন রিজন ফর ট্রাইবাল রিভল্ট ইন ইন্ডিয়া ইন দ্য 19th সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরি যে ট্রাইবাল রিভল্ট হয়েছিল, গতকালকের ক্লাসের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে কি কারণে হয়েছে। তো কারণগুলোর মধ্যে যেমন গুরুত্বপূর্ণ, যদি মেন যেহেতু বলেছে এখানে, এগুলো সবগুলোই কিন্তু কারণ, এমন নয় যে এগুলো কারণ নয়, কিন্তু যেহেতু এখানে একটা শব্দ বলে দিয়েছে স্পেসিফিক, মেন, প্রধান, তো প্রধান যেহেতু কারণ বলেছে যে ট্রাইবাল আন্দোলন হওয়ার কারণগুলো কি, ট্রাইবাল বিদ্রোহ হওয়ার বা উপজাতি বলা হয়, উপজাতি বিদ্রোহ হওয়ার কারণগুলো কি যেহেতু জানতে চেয়েছে, তো এখানে মেন কারণটা জানতে চেয়েছে। তো মেন কারণটা হচ্ছে এটাই, যেটা একটা জেনারেল কথা, সেটা কি, দ্য কমপ্লিট ডিসরাপশন অফ দ্য ওল্ড আগ্রারিয়ান অর্ডার অফ দ্য ট্রাইবাল কমিউনিটিস। যে পুরনো যে তাদের যে কৃষি যে ব্যবস্থা ছিল সে বা শৃঙ্খলা ছিল বা নিয়ম ছিল, সেই নিয়মটাকে ব্রিটিশরা এসে ব্রেক করে দিয়েছে। তো কীরকমভাবে ব্রেক করেছে এইরকমভাবে যে সেটাতে তারা ব্রিটিশরা সেটার উপর ট্যাক্স বসিয়েছে অবৈধভাবে, জোরপূর্বক, কিংবা সেখানে ল্যান্ডলর্ডসদেরকে তাদের জমির মালিকানা দিয়ে দিয়েছে, বা এমন অথরিটি ল্যান্ডলর্ডসদেরকে দিয়ে দিয়েছে যে তারা সেখানে কনফিসকেট করতে পারবে খুব ইজিলি, অর্থাৎ জবরদখল করতে পারবে যদি নির্দিষ্ট সময়ে তারা ট্যাক্স পে করতে না পারে। পার্মানেন্ট সেটেলমেন্টের মতো ইস্যুসগুলো সেখানে এইগুলোকে ইন্ধন জুগিয়েছে, তোমরা জানো। এবং আমরা দেখতে পাবো যে তাদের যে ফরেস্ট ছিল সেই ফরেস্টের উপরে তাদের অধিকারগুলোকেও কমিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর উপরেও ট্যাক্স বসানো হয়েছিল। বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টের কারণে তাদের ডিসপ্লেসমেন্টও সেখানে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাবো কি, যে জেনারেল যে কথাটা যেটা বোঝাতে চাইছে, জেনারেল যেটা একেবারে বিষয় সেটা হচ্ছে এটা। তো ওগুলো কারণ নয় তা নয়, কিন্তু এটা হচ্ছে একেবারেই এই উপরে তিনটেকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু এই 4 নাম্বারটা। তো মেন কারণ যখন বলবে তখন এই জেনারেল স্টেটমেন্টটাই কিন্তু মেন কারণ হবে। ওগুলো স্পেসিফিক হয়ে গেছে, 1, 2, 3 এই যে অপশান দেখছো সেগুলো স্পেসিফিক হয়ে গেছে, কিন্তু এই 4 নাম্বারটা হচ্ছে একটা জেনারেল বিষয়কে ডিনোটস করছে। তো সেই কারণে যখন মেন বলেছে তখন এখানে তোমাকে এটাকেই চুজ করতে হবে। একটু কনফিউজড হবে তোমরা, হওয়ার সম্ভাবনা প্রবল আছে, বাট এটাই তোমরা ঠিক করে আসবে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন জানতে চেয়েছে, খাসি ট্রাইব কোথা থেকে বিলং করে। খাসি ট্রাইব অ্যান এথনিক গ্রুপ আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। যে কোন রাজ্যে এই খাসি ট্রাইব বা ওই উপজাতি গোষ্ঠীটা আমরা দেখতে পাই। এটা নাগাল্যান্ডের একটা কিন্তু গোষ্ঠী। খাসি তোমরা নাগাল্যান্ডে দেখতে পাবে, ঠিক আছে, খাসি তোমরা নাগাল্যান্ডে দেখতে পাবে। আমি এখানে সমস্ত রাজ্যে যে ট্রাইবগুলো আছে সেই সমস্ত ট্রাইবের নামগুলো বলে দিয়েছি। তো বুঝতেই পারছো, দেখো কতগুলো ট্রাইবের নাম এখানে মেনশন করা হয়েছে। কিন্তু তোমাদের আমি যেটা এর আগের ক্লাসেও বলেছিলাম যে এখানে একটা করা দরকার, একটা লেয়ার তৈরি করা দরকার। তার কারণ এই যে 6% রিজার্ভেশনস তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে বা বিশেষ যে অপরচুনিটিসগুলো সংবিধানে বা প্রভিশনসগুলো নিয়ে আসা হয়েছে, তার বেনিফিশিয়ারি হয়েছে মাত্র এখান থেকে 40টা মোটামুটিভাবে বলতে পারো যে ট্রাইবাল গ্রুপ। বাকি এখানে যে অসংখ্য নাম আছে সেগুলো কিন্তু তাদের কাছে এগুলো কিন্তু পৌঁছয়নি, এবং এর বাইরেও আরও অনেক আছে ছোটোখাটো, সবগুলো এখানে মেনশন করা সম্ভব হয়নি, এতগুলো মনে রাখতে পারবে না তোমরা, দরকার নেই। কিন্তু এখানে তোমরা খুব বেশি জোর দেবে যেগুলোর উপর, সেগুলো হচ্ছে যে ভিল, তারপরে হচ্ছে গোন্ড, এই সমস্ত নামগুলো কোথায় আছে এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখো যেগুলো আমি এখানে পিঙ্ক কালারে হাইলাইট করে দিয়েছি সেগুলো ভালো করে দেখে নিও। যেমন আসামেরটা ভুলে গেছি, আসামে যেমন চাকমারা রয়েছে, চাকমা, সিকিমেও আছে চাকমারা, ঠিক আছে। তো যাই হোক, আসামে যেমন চাকমা আছে এটা ভালো করে দেখে নিও। বোরো যেমন আছে, বোরো, ঠিক আছে, বা বোডো বলা হয় অনেক সময়, তো বোরো আছে, এটাও ভালো করে দেখে নিও এগুলো, ঠিক আছে, হাইলাইট করতে এগুলো ভুলে গেছি। গাঢ় আছে, যে গাঢ়, এইগুলো নামগুলো ভালো করে দেখে নিও, এগুলো হচ্ছে ট্রাইবাল। এখানে বিহারে যখন নাম বলবে তখন অসুরের নামটা তোমরা পাবে, অসুর, যে অসুরকে এই যে দেবী দুর্গা বধ করেছিল সেই অসুরকে এখনও দেখবে বিহারের নিশ্চয় খবরের কাগজ তোমরা পড়ো, সেখানে দেখতেই পাবে মাঝে মাঝে এগুলো উঠে আসে
যে এই যেমন এই মুহূর্তে চর্চায় থাকবে এগুলো। বিহারে যেমন অসুরকে তারা পুজো করে, কিছু কিছু যে ট্রাইব আছে তারা যেমন অসুরকে নিজেরা পুজো করে। কেন? কারণ তারা সেখানে তাদের আবার সেখানে হিরো হিসেবে তারা তাদেরকে কিন্তু পুজো করে, তারা তার প্রার্থনা করে, ঠিক আছে, তারা তার ভক্তি করে বলতে পারে। তো এটা আমরা দেখতে পাই। তো অসুর কিন্তু দেখবে যে ওই ট্রাইবাল গোষ্ঠীর কিন্তু একটা বলতে পারো এক প্রকার হচ্ছে কিন্তু একটা নেতা ছিল। তো ওই গোষ্ঠীর জনগণ এখনও পর্যন্ত বিহারে দেখবে এদেরকে পুজো করে। তো এই আর কি, যেমন তোমরা রাবণকে দেখতে পাবে শ্রীলঙ্কাতে তোমরা গেলে বা তামিলনাড়ুর দিকে গেলে তোমরা দেখতে পাবে যে রাবণকে অনেকে যেমন পুজো করে, ঠিক একই রকমভাবে দেখবে যে অসুর বলে যে গোষ্ঠীটা আছে সেখানেও কিন্তু এই জনগোষ্ঠীর মানুষরা এখনও তাদেরকে কিন্তু পুজো করে। যদিও পুরো ভারতবর্ষের কনসেপ্ট একদিকে, এরা যেহেতু একটা মাইনরিটি হয়ে গেছে ক্ষুদ্র, তো এদের বুঝতেই পারছো যে মাইনরিটি মেজরিটির কনসেপ্টে মাইনরিটিরাই সবসময় সাপ্রেসড হয়। তো মাইনরিটিরা সাপ্রেস হয়েছে, তো আলটিমেটলি এরাও একটা মাইনরিটি যেহেতু গ্রুপ, তো বুঝতেই পারছো যে গোটা ভারতবর্ষ এদেরকে অসুর বললেই এক প্রকার একটা অহিংস কোনো মানুষ, অহিংস কোনো গোষ্ঠী এদেরকে এইভাবে ডিনোটস করে থাকে। তো বুঝতেই পারছো ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি এদের কিন্তু সাপ্রেশনস হয়েছে কাইন্ড অফ। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে চলে আসো যেগুলো গুরুত্বপূর্ণ নাম, সেগুলো হচ্ছে যেমন এখানে ঝাড়খণ্ডে আছে মুন্ডা এবং সাঁওতাল। তোমরা জানো যে মুন্ডা বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে। তো বুঝতেই পারছো যে এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে নিও। এরপর কর্ণাটকে তোমরা গোন্ড পাবে, ভিল তোমরা উপর দিকেও পাবে, অন্যান্য রাজ্যগুলিতেও পাবে, এমন যে নয় এই যেমন এখানে আসামে বললাম, অন্ধ্রপ্রদেশে যেমন আছে, তো অন্যান্য রাজ্যগুলিতেও পাবে। একবার দেখে নিও কমন কোন কোন রাজ্যে সেগুলো, তো ওগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। মধ্যপ্রদেশে তোমরা দেখছো ভিল পাচ্ছ, এখানে মধ্যপ্রদেশেও ভিল আছে। মণিপুরে যেমন দেখো, যেটা এই মুহূর্তে আলোচনায় আছে, পরীক্ষায় আসতে পারে সেই কারণে, এবং এই কারণেও পরীক্ষাতেও কোয়েশনস এগুলো ডিরেক্টলি না আসলে ঘুরিয়ে ফিরিয়ে এই টপিকটা থেকে কোয়েশনস আসছে। তো এখানে যাদের মধ্যে দ্বন্দ্ব চলছে তারা যেমন হচ্ছে এই যেমন কুকি, মেইতেই, এদের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব লেগে আছে। তো এই নামগুলো কিন্তু আগামী দিনে পরীক্ষায় হয়তো জিজ্ঞেস করতে পারে যে এরা কোন রাজ্যের হচ্ছে ট্রাইব। তো তোমরা হয়তো ততই না হয়তো ভুলে যেতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, বাট এই কারণে আমি এখানে হাইলাইট করে দিয়েছি যে এগুলো ভালো করে একটু দেখে নিও। মেঘালয়ে তোমরা দেখবে খাসি, যে এক্ষুনি তোমরা প্রশ্নটা পেলে। তারপর মিজোরামে তোমরা খাসি সেটা মিজোরামে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খাসি এবং কুকি এরাও আছে। নাগাল্যান্ডেও কুকি আছে। উড়িষ্যাতে যেমন হচ্ছে এই মধ্যপ্রদেশের পর সব থেকে বেশি ট্রাইব যদি বলো তাহলে হচ্ছে কিন্তু উড়িষ্যাতে আছে। তো যেমন হচ্ছে এই অনেকগুলো আছে, এগুলো দেখে নিও এগুলো সব, ঠিক আছে। তারপরে সিকিমে যেমন হচ্ছে ভুটিয়া আছে, খাস আছে, লেপচা আছে, লিম্বু আছে, তামাং আছে, এগুলো দেখে নিও। ত্রিপুরাতে যেমন চাকমা আছে, ঠিক আছে। চাকমা তোমরা উপরেও দেখলে যে বোধহয় আসামে ছিল চাকমা, তাই না? কোথায় গেল চাকমা? আসাম, এই যে দেখো চাকমা আছে। তো চাকমা আছে এখানে, তো দেখো এখানে ত্রিপুরাতেও আছে। বুঝতেই পারছো যে পুরোটাই যেহেতু ট্রাইবাল, ছড়িয়ে ছিটিয়ে এরা আছে, এটা এদের, এবং এদের বিশেষত্বই হচ্ছে এটা, এরা যে ছড়িয়ে ছিটিয়েই থাকে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাবো সাঁওতাল। পশ্চিমবঙ্গের যদি কথা বলো তাহলে পশ্চিমবঙ্গের সাঁওতাল পাবে তোমরা, সান্তাল যেটাকে বলা হয়, ওরাও পাবে, ওরাও, ঠিক আছে। আর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে তোমরা সেন্টিলেন্স পাবে, 10 সেন্টিলেন্স, ঠিক আছে। সেন্টিলেন্স পাবে বা জারুয়া জনগোষ্ঠী পাবে, যেটাকে আমরা বলে থাকি। তো এই সমস্ত জনগোষ্ঠীগুলো ট্রাইবাল জনগোষ্ঠী, এদের তুমি পাবে। বিশেষ করে এই সেন্টিলেন্সটা কিন্তু সব থেকে বেশি বলা যেতে পারে হচ্ছে এরা হচ্ছে আইসোলেটেড, যে এরা কিন্তু জনসমক্ষে আসতে চায় না। এদের ছোট্ট ওই আইল্যান্ডের মধ্যে এরা জীবনযাপন করে, এবং বাইরের কেউ সেখানে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে তারা জীবনে জানে মেরে ফেলে, তো তাদের জীবন কেড়ে নেয় বলতে পারো। তো যাই হোক, এদের সঙ্গে কমিউনিকেশন করাটা অনেকটা ডিফিকাল্ট হয়, যেহেতু এরা নিজেরাই সেখানে আধুনিক ধারায় মিশতে চায় না বা আসতে চায় না, এবং আসলেও এদের জীবন যেহেতু অনেকটা কি হতে পারে, যে বিপন্ন হতে পারে। কারণ আমাদের হিউম্যান বডি বা আমাদের কালচার, খাদ্যের কালচার থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের কালচারগুলো যতটা আমাদের শরীরের সঙ্গে, আমাদের সাইকোলজির সঙ্গে যতটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আমাদের পরিবেশের সঙ্গে যতটা আমরা মানানসই হয়ে গেছি সময়ের সঙ্গে সঙ্গে, ওরা তা কিন্তু হয়নি। তো হঠাৎ করে তুমি যদি এখন তাদেরকে নিয়ে গিয়ে আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো যদি তাদেরকে খাইয়ে দাও, হতে পারে তারা ডায়রিয়ায় মারা যেতে পারে, পেটের অসুখ হয়ে তারা কিন্তু মারা যেতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো তাদের হতে পারে। তো সেই কারণে সরকার সেখানে যেতে কিন্তু বাধাও দেয় এক প্রকার, ঠিক আছে। যেমন তুমি বলতেই পারো যে রাইট টু লাইফ, রাইট টু মুভমেন্ট তোমার আছে। মুভমেন্ট মানে হচ্ছে চলাফেরার অধিকার, মুভ করার অধিকার তো আছে তোমার, কিন্তু তোমাকে এই কনটেক্সট থেকে তোমাকে সরকার কিন্তু অনুমতি দেবে না যে এই রাজ্যগুলিতে বা এই অঞ্চলগুলিতে তুমি যাও, এলাকাগুলিতে যাও আর গিয়ে তুমি ওদের জীবন বিপন্ন করো বা তুমি নিজেও বিপন্ন হয়ে আসো। সরকার এই অনুমতিগুলো তোমাকে দেবে না, এটা এক প্রকার সুইসাইড করা হবে। এবং আমরা দেখেছি কোথায় 2012-14 সালের কথা, ইউটিউবে গেলেই তোমরা পাবে।
তোমরা দেখবে ইউরোপের কোনো একটি ছেলে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, তিনি কি করে খোঁজ পেয়েছেন যে ওখানে সেন্টিনেন্সরা থাকে, তো সেখানে তিনি যাওয়ার চেষ্টা করেছেন, তিনি ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে তারা অন্ধকার জগতে আছে, তাদেরকে ঈশ্বরের বাণী পৌঁছে দিতে হবে, তাদেরকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করতে হবে। তো এই ভাবনা নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, আমরা দেখেছি যে তাকে কিন্তু মেরে দিয়েছে। তো তোমরা এগুলো নিয়ে দেখবে ইউটিউবে সেগুলো ভিডিও টিডিও প্রচুর পাবে। এবং এদের নিয়ে বিশেষ করে লেখালেখিও করেছেন, যেমন আমাদের প্রেসিডেন্সিরই একজন প্রাক্তনী, তিনি সম্ভবত আইপিএস বা আইএস মানে এই ধরনের কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। তো তিনি এদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেছেন এবং বিশেষভাবে সক্ষমও হয়েছেন এবং তাদের ভাষা, তাদের সমস্ত কিছু বোঝারও চেষ্টা করেছেন, বাট যদিও সেটা খুব মাইনর। বাট হ্যাঁ, তিনি এটা চেষ্টা করেছেন এবং তিনি তার রেকমেন্ডেশন এটাই যে তাদেরকে ওদের মতো করেই ছেড়ে দেওয়া হোক। তো দেখবে অ্যানথ্রোপোলজি নিয়ে যারা পড়াশোনা করে তারা এই সমস্ত বিষয়গুলো চর্চা করে, তোমরা এগুলো পাবে। এরপর চলে আসো 10 নম্বর কোয়েশ্চেন্সে। 10 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? রিজার্ভেশনস ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য সার্ভিসেস হ্যাজ বিন প্রোভাইডেড আন্ডার। তো এটা 335 নম্বর ধারা হবে, কিছুক্ষণ আগেই তোমাদের বললাম 335 নম্বর। বাকি আর্টিকেলগুলোও দেখে নাও। বাকি আর্টিকেলগুলো হচ্ছে 315 নম্বর আর্টিকেল। 315 নম্বর আর্টিকেলে আমরা জানি যে 300 কত পর্যন্ত, 323 পর্যন্ত তোমরা দেখবে ইউপিএসসি নিয়ে কথা বলা হয়েছে। ইউপিএসসি বা এসপিএসসি নিয়ে তাদের এখানে মেনশন করা হয়েছে। কনস্টিটিউশনাল বডি, সংবিধান যেদিন থেকে এসেছে সেদিন থেকে এগুলোর মেনশন আছে এবং শুধু সংবিধানে তার আগে অনেক আগে থেকে এই বডিগুলোর উল্লেখ আছে। অর্থাৎ ভারত শাসন আইন যখন এসেছিল 1935-এ, তখনই এই কমিশনগুলো সেট আপ করা হয়েছিল। তো সেটাকে কনস্টিটিউশনের মধ্যে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো আমরা দেখতে পাবো যে এগুলোর উল্লেখ অনেক পুরনো মেনশন আছে এদের। তো এগুলো জায়গা পেয়েছে। 315 নম্বর আর্টিকেলটি বারবার পরীক্ষা জানতে চাই, ডান দিক বাঁ দিক মেলাতে দেয়, ভালো করে দেখে নেবে। এটা কিন্তু ইউপিএসসি নিয়ে ডিল করছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। জানো তোমরা যে পরীক্ষায় বসে মানুষ আজকে ডিএম হচ্ছে বা আইপিএস অফিসার হচ্ছে, আইআরএস অফিসার হচ্ছে, আইএফএস অফিসার হচ্ছে, তো সেই পরীক্ষার কথা বলা হচ্ছে। 335 নম্বরের কথা বললাম। 365 নম্বর আর্টিকেল তোমরা একাধিকবার এটাও তোমরা ডান দিক বাঁ দিকে পাবে, ম্যাচ করতে দেয় এবং গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। সেটি হচ্ছে কি, যে এটা বলা হয়েছে যে এবং তোমাদের এটা এমার্জেন্সি পড়াতে গিয়ে এগুলো বলেছিলাম যে 352, 356 এবং 360, 352, 356 এবং 360 এই তিনটে আর্টিকেলে আমরা জানি যে সেখানে এমার্জেন্সির কথা বলা হয়েছে। বাট এ বাদেও আরও একটা আর্টিকেলের মেনশন আছে, সেটা হচ্ছে 365। এখানে বলা হয়েছে যে যদি কেন্দ্র সরকার কোনো কনস্টিটিউশনাল ডিরেকশনস স্টেটসগুলিকে দেয় বা কোনো একটা স্টেটসকে যদি যায় এবং সেই স্টেট সেটা যদি কমপ্লাই করতে যদি ব্যর্থ হয়, যদি সে সেটা মেনে না চলে, তাহলে সেখানে সরকার কি করতে পারে? কেন্দ্র সরকার এটা করতে পারে যে ওই রাজ্যে সেখানে কি করতে পারে, ওই রাজ্যে সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। তো আমরা দেখেছি যে ইতিহাসে বিভিন্ন সময় 1994-এর আগে বিশেষ করে বলতে পারো যে এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে জাজমেন্টটা আসার আগে এটা হয়েছিল। কি হতো? এই ঘটনাগুলো ঘটতো বিশেষ করে যখন ওই 1967-এর পর থেকে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে টিল 1994। কেন, কি দেখেছি আমরা? কারণ দেখেছি যে ভারতবর্ষের রাজনীতিতে অনেক মাল্টিপার্টি সিস্টেম এমার্জ শুরু করছে। রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো তারা স্টেটসগুলিতে পাওয়ারে আসছে। তো তাদেরকে সেন্টার থেকে কি করা হচ্ছে, তাদেরকে এই আর্টিকেলটিকে ব্যবহার করে বিভিন্ন সময় তাদের সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। আবার দেখতে পাবো যে যখন বিরোধীরা পাওয়ারে বসেছে, কংগ্রেসকে সরিয়ে বিশেষ করে 1977 থেকে 1980 পর্যন্ত বিরোধীরা যখন পাওয়ারে ছিল, তারাও তখন এইটাই করেছে যে কংগ্রেসের সরকারকে সেখান থেকে ফেলে দিয়ে তারা কিন্তু নিজেদের মতো সরকার বা রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে। তো এই ঘটনাগুলো একাধিকবার ঘটেছে এবং সেখানে কিন্তু এই আর্টিকেলটিকে হাতিয়ার করা হয়েছে। অর্থাৎ এক প্রকার এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবেও আর্টিকেলটিকে ব্যবহার করা হয়েছে, যেটা নিয়ে আম্বেদকর কিন্তু অনেক আগেই সচেতন করেছিলেন যে এটা কিন্তু মিস ইউজও হতে পারে, আগামী ভবিষ্যতে কিন্তু এটা মিস ইউজও হতে পারে এবং ফাইনালি এটা কিন্তু হয়েওছে। তো 365 আমরা দেখতে পাবো কি যে স্টেটগুলোর যে মেশিনারি, স্টেট বা অন্য কোনো যদি বিরোধী কোনো রাজনৈতিক দল রাজ্যটাকে শাসন করছে, তারা যদি পাওয়ারে আছে, তো তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে জব্দ করার জন্য এই আর্টিকেলটিকে ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এইরকমই এই এক্সকিউজটাই দেওয়া হয়েছে যে আমরা তো রাজ্য সরকারগুলোকে অর্ডার দিয়েছিলাম, তারা সেটা মানছে না, যেহেতু মানছে না তাই আমরা রাষ্ট্রপতি শাসন জারি করে দিলাম। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে একাধিকবার। তো এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ডান দিক বাঁ দিক একাধিকবার মেলাতে দেয়। আর্টিকেল 375-এর কথা তো কিছুক্ষণ আগেই বললাম তোমাদের যে এখানে ওই 375 অনুসারে এখানে বলা হয়েছে যে 375 অনুসারে কি বললাম তখন? 375-এর বললাম, 1 নম্বর বললাম তোমাদের বোধহয়। তো সেখানে আমি বিশেষ কতগুলো সুযোগ ব্যবস্থার কথা বলা হয়েছে তাদের জন্য। তো এখানে দেখো ওইগুলো সব মেনশন করে দিয়েছে।
তো এই আর কি রিক্রুটমেন্টেরও ব্যবস্থা এখানে কিন্তু এটার মধ্য দিয়েও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো ডিউটিস পালন করারও কথা বলছে, এই আর কি। 11 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 11 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? আ ব্রাঞ্চ অফ লার্নিং হুইচ inquires into the way of performance of political functions in primitive and tribal communities is termed as, অর্থাৎ যে সমস্ত পড়াশোনাগুলো বলতে পারো যে রাজনৈতিক কার্যকলাপ কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা ট্রাইবাল কমিউনিটির বা আদিম কোনো জনগোষ্ঠীর হয়তো তাদের রাজনৈতিক কার্যকলাপ কিভাবে হচ্ছে সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে হয়তো চর্চা করছে, অধ্যয়ন করছে, এই ডিসিপ্লিনটাকে এখানে বলা হচ্ছে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। এটাকে বলা হয় নৃতত্ত্ব। জেনারেলি এটাকে বলা হয় যখনই তুমি কোনো কারো ইভলিউশনসটা দেখার চেষ্টা করবে বা তাদের অ্যাক্টিভিটিসগুলোকে যখন বোঝার চেষ্টা করবে তখন এটাকে বেসিক্যালি বলা হয় অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব বলা হয়, নৃতত্ত্ব। তো নৃতত্ত্ব বলা হয়, কিন্তু যখন পার্টিকুলারলি তুমি পলিটিক্স নিয়ে চর্চা করছো ওই জনগোষ্ঠীটা, তখন স্বাভাবিকভাবে সেটা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি হবে। তো এখানে অনেক আছে, তোমরা যেমন এইখানে বোধহয় শিউলি বোধহয় আছে, শিউলি বোধহয় ট্রাইব নিয়ে কাজ করছে, পিএইচডি করছে। তো এর কাজটা হচ্ছে কিন্তু পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির কাজ। শিউলির কাজটা হচ্ছে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির কাজ, যে সেখানকার বা সোশ্যালও হতে পারে, আমি জানি না টাইটেল কি। তো সেখানে সোশ্যাল বা পলিটিক্যাল সেখানে তার কিন্তু ফাংশনস হতে পারে, কাজ হতে পারে কি না, বেসিক্যালি সে দেখার চেষ্টা করবে এখানে এটাই যে এই গ্রুপগুলো কিভাবে তারা ফাংশনস করছে, তাদের মধ্যে লিডার কিভাবে চুজ হয়, লিডারের আদেশ কিভাবে তারা ফলো করে, তারা কোন কন্ডিশনে সেগুলোকে ফলো করছে, তারা বিদ্রোহ করে কি করে না, কোন কন্ডিশনে তারা বিদ্রোহ করে, তারপরে তারা সেখানে ডিসিশনস কিভাবে নেয়, ডিসিশনসটা কি সেখানে সেন্ট্রালি সেখানে সার্কুলেট হয় নাকি সেখানে অন্য কোনো প্রসেস আছে যেটাকে ডেমোক্রেটিক বলে থাকি আমরা, বা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের প্রসেস বলে থাকি, বা সোশ্যালিজমের প্রসেস বলে থাকি। তো এগুলো হয়, এখন সেগুলো রিপ্রেজেন্টেটিভে হয় নাকি সেগুলো ডিরেক্ট হয়। তো বিভিন্ন বিষয়গুলো একেবারে যেগুলো রাজনীতির বিষয় সেগুলো নিয়ে চর্চা করবে কিন্তু এই স্টাডিগুলো, যেটা হয়তো বোধহয় এই শিউলি করবে। তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো এটাকে বলা হচ্ছে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। এগুলো দেখে নিয়ে একটু খুব সহজ, এগুলো জিনিস বোঝার সেই রকম বিশেষ কোনো ইয়ে নেই। চলে আসো তারপর 12 নম্বর কোয়েশ্চেন্সে। 12 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? 12 নম্বর কোয়েশ্চেন্স বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইনকারেক্ট বলেছে, এগুলোতেই ভালো করে দেখতে হবে, এগুলোই গোলায়। ইনকারেক্ট অ্যাবাউট দ্য তানা ভগত মুভমেন্ট ইন আর্লি 20th সেঞ্চুরি। তো তানা ভগত মুভমেন্ট আর্লি সেঞ্চুরিতে আমরা দেখতে পাবো কি, যে এখানে ইন দ্য টানা ভগত মুভমেন্ট চিফলি দ্য ওরাউন্স পার্টিসিপেটেড, অর্থাৎ মুখ্যত এই আন্দোলনে কারা পার্টিসিপেট করেছিল, ওরাও যারা আছে, ওরাও, ঠিক আছে, তো ওরা পার্টিসিপেট করেছিল। এবং আমরা দেখতে পাবো যে এখানে তারা ল্যান্ডলর্ড যেভাবে ট্যাক্স যেভাবে ইম্পোজ করতো, একেবারেই বলতে পারো যে এক্সপ্লয়টেশন চালাতো, ট্যাক্স বেশি করে চাপিয়ে দিয়ে তাদের উপর, তো সেটার বিরুদ্ধে তারা আন্দোলনটা করেছিল। তো যখন টানা ভগত মুভমেন্টের কথা বলবে তখন 1 নম্বর আর 3 নম্বরটা ঠিক হবে, 2 নম্বর আর 4 নম্বরটা কিন্তু ভুল হবে। কি বলছে না, ইংলিশ এডুকেটেড ট্রাইবালসরা এটাকে নাকি কি করছে, লিড করছে, এদের লিডারশিপ নাকি ছিল এদের হাতে। না, এটা কখনো ঠিক নয়। একে তো এরা শিক্ষার হার খুবই কম, মানে শিক্ষিত নেই এখানে বললেই চলে এক প্রকার। শিক্ষিত থাকলেও ওই যে বললাম যে 40টা ট্রাইবের মধ্যেই সেখানে তুমি শিক্ষার হার খুঁজে পাবে, বাকিদের বিশেষ কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, তো এগুলোই যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা হচ্ছে শিডিউল ট্রাইব থেকে বিলং করে, বাট তারা এত এডুকেটেড এবং বংশ পরম্পরায় তার বাবাও টিচার, এও টিচার, এইরকম একটা ব্যবস্থা সেখানে আছে। তো ফলে তোমার মনে হবে না যে তারা ট্রাইব, তাদের লিভিং স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তাদের কালচার, তাদের জীবনযাপন দেখে কখনো মনে হবে না যে এটা ট্রাইব। তো এরাই বংশ পরম্পরায় এগুলোর সুযোগ সুবিধাগুলো নিয়ে যাচ্ছে, বংশ পরম্পরায় সুবিধাগুলো নিয়ে যাচ্ছে। তো এই আর কি। তো কাজেই বুঝতেই পারছো যে এটা যখন 20th সেঞ্চুরির কথা বলছে, মানে 1900 থেকে 2000 সাল, তো 1900 থেকে 2000 সালের মধ্যে এরা শিক্ষিত কিন্তু খুব একটা ছিল না বললেই চলে। তো কাজে এটা ইংলিশ এডুকেটেডদের হাতে ছিল, এটা বলা কিন্তু ভুল হবে। আর 4 নম্বরটাও ভুল কেন, কি বলছে, ইট ওয়াজ আ মুভমেন্ট এগেইনস্ট ব্রিটিশ এনক্রচমেন্ট ইন ফরেস্ট এরিয়াস। না, এনক্রচমেন্ট মানে হচ্ছে দখল, যে ফরেস্ট যে এলাকা আছে, জঙ্গলের যে এলাকা আছে সেটাকে ব্রিটিশরা দখল করতো, সে তার বিরুদ্ধে এরা আন্দোলন করেছে। না, তার বিরুদ্ধে এদের আন্দোলন ছিল না। এদের আন্দোলনটা ছিল বেসিক্যালি যারা ওই ল্যান্ডলর্ড ছিল, জমিদার ছিল, তাদের যে বেশি করে ট্যাক্স চাপিয়ে দেওয়া এবং সময়ে ট্যাক্স না দিতে পারলে যে জমি দখল করে নেওয়া, সেটার বিরুদ্ধে এদের কিন্তু আন্দোলনটা ছিল। তো যখন টানা ভগত মুভমেন্টের কথা বলবে তখন এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে। এখানে দেখো, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এখানে যাত্রা ভগত বলে একজন ছিলেন যিনি এই আন্দোলনটিকে লিড করেছিলেন। ওরাও ট্রাইবসদের কথা বলা হচ্ছে এটা, এবং আমরা জানি যে এটা ছোটনাগপুর অঞ্চলে এটা অবস্থিত, ঠিক আছে।
ছোটনাগপুর অঞ্চলে এটা কিন্তু অবস্থিত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরপর মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্সকে তারা কিন্তু এখানে ইস্যু করেছিল, মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্সকে এখানে কেন্দ্র করে তারা কিন্তু আন্দোলনটা চালিয়েছিল। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপর চলে আসো 13 নম্বর কোয়েশ্চেন্সে। ওয়েস্ট বেঙ্গলে কি বলছে? ওয়েস্ট বেঙ্গলে এসেছে 2022 সালে, লেটেস্ট কোয়েশ্চেন্স, বুঝতেই পারছো। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সিটস রিজার্ভ ফর দ্য শিডিউল ট্রাইব ইন দ্য লোকসভা? রিপিটেড কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু কমন, এখনকার দিনে এই কোয়েশ্চেন্সটা বারবার আসছে। এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2022-এ এসেছে, আর এই যে জুনে 2024-এ এসেছিল তোমরা দেখলে, সেখানে হচ্ছে কিন্তু সিকোয়েন্সে সাজাতে বলেছিল, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যপ্রদেশে এখানে সব থেকে বেশি সিট আছে এবং সেই সিটটা হচ্ছে 6টা, অর্থাৎ শিডিউল ট্রাইবের জন্য লোকসভাতে সব থেকে বেশি রিজার্ভেশন আছে হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশে। তো মধ্যপ্রদেশে যেহেতু ট্রাইবের সংখ্যাটা বেশি, তো তাদের এখানে রিজার্ভেশনসটাও বেশি, 6টা সিট রিজার্ভ আছে। ঝাড়খণ্ডে তারপরে আছে 5টা, উড়িষ্যাতে আছে 5টা, ছত্তিশগড়ে আছে 4টে, মহারাষ্ট্রে আছে 4টে, গুজরাটে 4টে, রাজস্থানে 3টে, আসামে 2টো, মেঘালয়ে 2টো, অরুণাচল প্রদেশে 2টো, তেলেঙ্গানাতে 2টো, ওয়েস্ট বেঙ্গলে 2টো, কর্ণাটকে 2টো, সিকিমে 1টা, ত্রিপুরাতে 1টা, লাক্ষাদ্বীপে 1টা, মিজোরামে 1টা, নাগাল্যান্ডে 1টা আর অন্ধ্রপ্রদেশে 1টা। এই নাম্বারটা মোটামুটিভাবে সবগুলোই তো মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব হবে না, বাট এইভাবে মনে রাখো যে 3-4টে নাম ভালো করে সিকোয়েন্সে বা বিভিন্ন রকমভাবে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে মনে থাকবে। মধ্যপ্রদেশ মধ্য ভারতে আছে, মধ্য ভারত মানে সেখানে জঙ্গলের এলাকা বেশি, জানো যে এই এলাকা এই 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 অঞ্চলগুলিতে জঙ্গলের এলাকা বেশি আছে, তো স্বাভাবিকভাবে এখানে সংখ্যাটা বেশি হবে এদের, এটাই স্বাভাবিক কথা, নাম্বার 1। ঝাড়খণ্ডেও তোমরা জানো যে এটা ট্রাইবালি এলাকা, ঝাড়খণ্ড ট্রাইবালি এলাকা, এবং তোমরা জানো যে এই রাজ্যটা যখন 2000 সালে যখন বিহার থেকে বের করে দেওয়া হলো, একে আলাদা রাজ্য করা হলো 2000 সালে, তখনও তোমরা দেখেছো যে এটাই ইস্যু ছিল, ট্রাইবালরাই মুভমেন্ট করেছে তাদের নিজেদের দাবির অধিকার, এটাই তাদের একটা দাবি ছিল যে তারা আলাদা রাজ্য চায়। তো স্বাভাবিকভাবে ঝাড়খণ্ডে বেশি থাকবে এদের সংখ্যা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা মধ্যপ্রদেশের পরে কত 5, তাহলে 6-এর পরে 5। উড়িষ্যাতেও তোমরা জানো যে উড়িষ্যাতেও প্রচুর জঙ্গল আছে, প্রচুর সেখানে মাওবাদী অ্যাক্টিভিটিস হয়, তোমরা জানো যে জঙ্গল এলাকা এগুলোতেও আছে, প্রচুর ট্রাইবালস আছে। তো স্বাভাবিকভাবে যেমন হাতি তোমরা দেখবে কিছুদিন আগে একটা হাতি মেরে দেওয়া হলো, সেটা কোথায় আমি জানি না, উড়িষ্যাতে কি না, কিন্তু উড়িষ্যাতে দেখবে এই যে দীপিকা আছে, কি দীপিকার বাড়ি উড়িষ্যাতে, তো সেখানে দেখবে জঙ্গলের এলাকা বেশি সেখানে। তো বুঝতেই পারছো যে জঙ্গলের এলাকা বেশি, তো এখানে এদের বসবাসটা বেশি হবে, পাহাড়ি এলাকাও এখানে আছে, যেহেতু এখানে ওই বলতে পারো যারা জিওগ্রাফি নিয়ে একটুখানি চর্চা করেছো তারা ভালো করে জানবে যে যখন এখানে ওই কি বলতে পারো যে যখন মাটির নিচের ইয়েগুলো, যখন প্লেটগুলো, মাটির যে প্লেটগুলো আছে বলতে পারো স্তরগুলো আছে, তাদের মধ্যে যখন এখানে এসে ধাক্কা লাগে তখন একটা উঁচু পাহাড় তৈরি হয়, এবং উঁচু পাহাড় মানে সেখানে তখন বুঝতেই পারছো দুর্গম এলাকা, তো সেখানে জঙ্গলও হওয়ার স্বাভাবিক প্রবণতা থাকবে। তো এই বিষয়গুলো প্লাস হচ্ছে সমুদ্রের এক্সেস থাকলে তো তখন আরও বেশি করে জঙ্গল হওয়ার স্বাভাবিক প্রবণতা থাকবে। তো জিওগ্রাফি নিয়ে যারা চর্চা করো তারা এগুলো ভালো জানবে। তো এখানে বুঝতেই পারছো যে এখানে এই কারণে উড়িষ্যাতেই আছে, তারপরে ছত্তিশগড়েও আছে, ছত্তিশগড়টাও তোমরা জানো যে জঙ্গলমহল এলাকা, এগুলো সব এখানেও প্রচুর মাওবাদী অ্যাক্টিভিটিস হয়, তো এখানেও থাকবে সব থেকে বেশি। মহারাষ্ট্রও তোমরা জানো যে মহারাষ্ট্র প্রচুর এইরকম পাহাড় আছে, জঙ্গল আছে, এটাও খুব একটা, এবং ট্রাইবসও সেখানে আছে। গুজরাটেও আছে, রাজস্থানে তোমরা জানো যে রাজস্থানে তো অন্য ধরনের ট্রাইবস আছে, সেগুলো হচ্ছে মরুভূমির ট্রাইবস হতে পারে, সেই ধরনের ট্রাইবস আছে। আসাম তো বুঝতেই পারছো যে সেখানে এদের তো দুর্গম এলাকা, সেগুলো উপর দিকের পাহাড়ি এলাকা, তো উপর দিকের পাহাড়ি এলাকা সেখানে তো থাকবেই। এবং ইভেন পুরো যেটা আগে ওই আসাম বলে কনসিডার হতো, এখন যাদেরকে 7 সিস্টার্স বলছি আমরা, তাদেরকে আসাম বলেই কনসিডার করা হতো ওই নর্থ ইস্ট ফ্রন্টিয়ারটাকে বাদ দিলে। তো নর্থ ইস্ট ফ্রন্টিয়ারকে বাদ দিলে বাকি 6টাকে নিয়ে আসামই ছিল। তো এদের মধ্যে বুঝতেই পারছো যে এরা পুরোটাই অঞ্চলটাই হচ্ছে ট্রাইবালসদের অঞ্চল। তো আসামে যে এদের সংখ্যা থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও সংখ্যাটা খুব কম, সেটা হচ্ছে 2, মানে রিজার্ভেশন আছে 2টো, যদিও ট্রাইবস আছে অনেকগুলো, কিন্তু যেহেতু এরা ছড়িয়ে ছিটিয়ে আছে না, তো সেই কারণে এদের রিপ্রেজেন্টেশনসটা দেওয়াটাও ডিফিকাল্ট হয়ে গেছে। বাট আমরা দেখতে পাবো যে এদের জন্য এই কারণে স্পেশাল প্রভিশনস নেওয়া হয়েছে, 6 শিডিউল এদের জন্য কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। মেঘালয়ও তোমরা দেখতে পাবে, অরুণাচল প্রদেশেও দেখতে পাবে, ঠিক আছে, অর্থাৎ ওই নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলিতেই পাবে। তেলেঙ্গানাতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশের সাথে যেটা ছিল অন্ধ্রপ্রদেশও আছে, ওয়েস্ট বেঙ্গলেও আছে, জানো টাওতালরা আছে এখানে, জঙ্গলমহল এলাকা এখানেও আছে, মেদিনীপুরের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, এগুলো তোমরা পাবে। কর্ণাটক তো আছেই এখানে, কর্ণাটকও তোমরা দেখবে যে ওয়েস্টার্ন ঘাটের যে কনসেপ্ট, সেখানে তোমরা দেখবে এগুলো এদেরকে খুঁজে পাবে, ঠিক আছে। সিকিমের কথা বললে তো সিকিম তো উপর দিকে একবারে পাহাড়ি এলাকা, সেখানেও তো এদেরকে তো পাবেই। ত্রিপুরাও তো একবারে পাহাড়ি এলাকা, এইদিকে তোমরা পাবে, ঠিক আছে, নর্থ ইস্টে। লাক্ষাদ্বীপ তো বুঝতেই পারছো যে সেখানে একটা
মানে একটা মানে এখানে এক্স্যাক্ট কেন আছে আমি জানি না, বাট এখানে আছে বলছে, দেখে নাও কিছু সংখ্যা আছে, যদিও জনসংখ্যাটা এদের খুব কম। একটাই সিট আছে, সেটা হচ্ছে ট্রাইবালদের জন্য। মিজোরামেও একটাই সিট আছে, সেটাও ট্রাইবালদের জন্য। নাগাল্যান্ডেও একটা সিট আছে, সেটাও ট্রাইবালদের জন্য। আর অন্ধ্রপ্রদেশেও সেখানে আমরা অনেকগুলো সিট আছে অন্ধ্রপ্রদেশের লোকসভার, বাট সেখানে একটা রিজার্ভেশন আছে তাদের জন্য। তো এগুলো ভালো করে দেখে নিও, কতগুলো এই রকমের ফর্মুলা নিজের মতো করে বোঝার চেষ্টা করো। এই সমস্ত রাজ্যগুলোর হিস্ট্রিগুলো যদি তোমাদের জানা থাকে, জিওগ্রাফি যদি জানা থাকে, তাহলে এগুলো ঢিল মেরেও তোমরা কিন্তু করে আসতে পারো, এগুলো করাটা ডিফিকাল্ট নয়। এগুলো ভালো করে দেখে নিও। এরপর চলে আসো ওয়েস্ট বেঙ্গলের সেটের কোয়েশ্চেন 2023 সালে এসেছে, লেটেস্ট কোয়েশ্চেন্স। এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য কনস্টিটিউশনাল বডিজ বলেছে, সাংবিধানিক বডিজ কোনগুলো। তো কিছুক্ষণ আগেই তোমাদের বললাম শিডিউল ট্রাইবস এবং শিডিউল ট্রাইবস হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ, ঠিক আছে। কনস্টিটিউশনাল বডি শিডিউল ট্রাইবস, এবং একটাই তো আছে, বাকি তো নেই। তো শিডিউল ট্রাইবসই হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ। মাইনরিটি তো হবে না, চাইল্ডও হবে না, হিউম্যান রাইটস তো হবে না, কিছুক্ষণ আগেই বললাম। তো এগুলো নয়, এগুলো কিন্তু পার্লামেন্টে আইনের মাধ্যমে তৈরি হয়েছিল। এবং এগুলো কখন কীভাবে তৈরি হয়েছে এখানে দেখো, যেমন শিডিউল ট্রাইব এখন কিছুক্ষণ আগেই বললাম 89 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এবং 2004 সালে এটা একটা বডি তৈরি হলো। আইনটা আসলো আর কি 2003 সালে, বডিটা আসলো 2004 সালে, এবং আর্টিকেলটি হচ্ছে 338A। দেখে নিও। মাইনরিটিসদের যদি কথা বলো, তাহলে তো ওই যে বললাম যে এখানে 1992 সালে এটা বডিটা তৈরি করা হয়েছে, মানে আইনটা এসেছিল 93 সালে এটাকে স্ট্যাবলিশ করা হয়েছে, এবং 6টা এখানে যে মাইনরিটিস আছে তাদেরকে অ্যাড করা হয়েছে এখানে, তোমরা জানো, মাইনরিটিস অ্যাক্টের মাধ্যমে মধ্য দিয়ে। তারপরে তোমরা চাইল্ড রাইটসের যদি কথা বলো, চাইল্ড রাইটসের কথা বলে এদের জন্য একটা আলাদা কমিশন আছে, যেটা 2007 সালে তৈরি হয়েছে, লেটেস্ট একেবারে বলতে পারো, লাস্ট বলতে পারো। তো সেটা তৈরি করা হয়েছে, এটা মনে রাখবে, এটা শেষে, অনেক সময় সিকোয়েন্সে সাজাতে দেয়, কাজেই চাইল্ড ছোট মানে সবার শেষে হয়েছে, এইভাবেও এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। 2005 সালে আমরা জানি যে আইনটা আসলো, এবং তারপরে 2007 সালে এটাকে তৈরি হলো। এবং ওই বছরগুলিতে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো আইন তৈরি হয়েছে কিন্তু চাইল্ডদের জন্য বা বাচ্চাদের জন্য। যেমন 2002 সালে 86তম সংবিধান সংশোধন হয়েছে, 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেখানে বাচ্চাদের 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য প্রাইমারি এডুকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো আমরা জানি, বাবা মাদেরকে শিক্ষাদান করতে হবে বাচ্চাদেরকে, সেগুলো বাধ্যতামূলক করা হয়েছে। এই সমস্ত ইনিশিয়েটিভগুলো এসেছে। 2009 সালে তোমরা তো দেখবে সেখানে সর্বশিক্ষা অভিযানের আইনই চলে আসলো। এইগুলো তোমরা দেখতে পাবে যে ওই 2000 থেকে 2009-এর মধ্যে বেশ কতগুলো সরকার কিন্তু এই বাচ্চাদের শিক্ষা নিয়ে বা বাচ্চা রিলেটেড কতগুলো, শিশু রিলেটেড কতগুলো কিন্তু আইন কানুন নিয়ে এসেছিল। তো এগুলো কিন্তু এইরকমভাবে ওইগুলো গল্পগুলো জানা থাকলে করে আসাটা কিন্তু খুবই ইজি। এরপরে হিউম্যান রাইটস কমিশনের কথা বললাম বোধহয় কিছুক্ষণ আগে, 12 অক্টোবর 1993 সালে তৈরি হয়েছে। 93 সালে এটা আইনটা এসেছিলো, এবং তার মধ্য দিয়ে এটা 93 সালেই তৈরি হয়েছে। এগুলো একটু ভালো করে দেখে নিও। এর বডিগুলোতে কারা কারা থাকে, কীভাবে হয়, এগুলো ভালো করে দেখে নিও। যে যেমন একজন চিফ জাস্টিস থাকবে, রিটায়ার্ড যিনি, তিনি থাকবেন, এবং আরও জুডিশিয়াল 2জন মেম্বার্স থাকবেন, এবং হিউম্যান রাইটসের সদস্য থাকতে পারেন। এই নিয়ে এগুলো কিন্তু তৈরি হয়। এগুলো বারবার পরীক্ষায় জানতে চাই, ভালো করে দেখে নিও। 15 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন লেজ ডাউন স্পেশাল প্রভিশনস ফর দ্য প্রোটেকশনস অফ দ্য ইন্টারেস্ট অ্যান্ড কালচারাল আইডেন্টিটিস অফ দ্য হিলি ট্রাইবস অফ দ্য নর্থ। তো এটা আমরা দেখতে পাবো 244 হবে। 244 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো 6 শিডিউলের কথা বলা হয়েছে। সেখানে 6 শিডিউলই যখন বলবে তখন 4টে রাজ্যের কথা বলবে। কিছুক্ষণ আগেও বললাম তোমাদের, একটা হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা। এই 4টে রাজ্যকে তোমরা ভালো করে দেখে নেবে, যেখানে পেশা অ্যাপ্লাই হয়, যেখানে পেশা, ঠিক আছে। পঞ্চায়েত এক্সটেনশন এস হচ্ছে পিই, পঞ্চায়েত এরিয়া এক্সটেনশন অ্যাক্ট, এইরকম কিছু নামটা দেখলাম, ভুলছি আমি এক্ষুনি। যাই হোক, এগুলো দেখে নিও। কেরলে দেখো 2023 সালে এসেছে, লেটেস্ট কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্রিয়েটেড সেপারেট ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। তো 89, বারবার এটা রিপিট হচ্ছে, দেখতেই পাচ্ছ, এক্সপ্লেনেশনে দিয়েছিলাম, ভালো করে দেখে নিও এগুলো। 17 নম্বর কোয়েশ্চেন্স কি দেখো, দিল্লি ইউনিভার্সিটির মাস্টার্সে এসেছে 2020 সালে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু প্রোটেকশনস অফ রাইটস অ্যান্ড ডিগনিটি অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন ইন্ডিয়া। তো 4টেই হবে, এই 4টে আইনগুলো ভালো করে দেখে নাও। এরপর পরীক্ষায় হয়তো এটা আসতে পারে তোমাদের, যে আইনগুলো কবে এসেছে, সিকোয়েন্স আইনগুলোকে সাজাতে বলতে পারে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হচ্ছে। বলো কি বলছো? স্যার, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস। হ্যাঁ, তো এটা দেখে নাও ভালো করে, এটা সিকোয়েন্সে দেখে নিও। 1995-এ এসেছে যেটা, সেটা হচ্ছে আনটাচেবিলিটি অফেন্সিভ অ্যাক্ট এসেছে, ঠিক আছে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রিভেনশন অ্যাট্রোসিটিস অ্যাক্ট, যেটাকে শর্টে অ্যাট্রোসিটিস অ্যাক্টও বলা হয়,
1989-এ এসেছে। এটা নিয়ে তোমরা 2015-16 দিকে একটা 16-17 দিকে একটা হাঙ্গামা দেখতে পাবে। হাঙ্গামা দেখবে এটাকে কেন্দ্র করে হয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছিল, সেই জাজমেন্টকে কেন্দ্র করে হয়েছিল। আমি ডিটেলসে যাচ্ছি না, একটু গুগল করে নিয়েও পাবে। 1989-এ এসেছিল। যাই হোক, সুপ্রিম কোর্ট এটার মধ্যে কিছু মাইনর চেঞ্জেস করে বলে সেটা ওই শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের বিপক্ষে যায়। তো গোটা ভারতবর্ষ জুড়ে যেমন এইবার দেখলে মায়াবতী সরকার আন্দোলন করলো এই ক্রিমি লেয়ারকে কেন্দ্র করে, ঠিক একই ঘটনা 2016 কিংবা 17 সালের দিকেও কিন্তু হয়েছিল। এই আইনটাকে কেন্দ্র করা হয়েছিল। তো এটাকে বলা হয় শর্টে অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989। অনেকে তোমরা বলছো এগুলো মুখস্থ রাখাটা ডিফিকাল্ট নয়। তোমরা যদি একটু খবরের কাগজ চর্চা করো, যদি খবরের কাগজ পড়াশোনা করো, বিভিন্ন ইভেন্টসগুলো যদি মাথায় রাখো, তাহলে দেখবে এগুলো ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। রাতারাতি মুখস্থ হওয়াটা ডিফিকাল্ট, এটা ঠিক, কিন্তু অসম্ভব নয়, এটা কিন্তু সম্ভব। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, তো তোমরা জানো যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যখন কথা বলবে, তো আইদার সেটা 1978 হবে, নইলে সেটা 2004 সাল হবে। তো 78 কিংবা 2004 সাল হবে। তো এটা ভালো করে দেখে নিও, সিকোয়েন্সে যদি বলে তখন তোমরা সমস্যায় পড়বে। তো এটা ভালো করে দেখে নাও, অপশানগুলো দেখে করবে, কারণ এখানে তোমরা গোলাতে পারো। 1978ও হতে পারে, যদি ফার্স্ট টাইম বলে তাহলে 1978, যদি কনস্টিটিউশনাল বলে হয় পরবর্তীকালে, যদি কনস্টিটিউশনাল তখনও ছিল, বাট যদি অ্যামেন্ডমেন্ট করে যদি এটাকে বিফার্কেটের কথা বলা হয় তাহলে 2003 হবে, এবং যেটা আলটিমেটলি হলো 2004 সালে। তো এগুলো একটু সিকোয়েন্সেও ভালো করে দেখে নাও। এই ধরনের কোয়েশ্চেন্স করার প্রবণতা কিন্তু আমরা নেটে দেখছি, তো এগুলো আসতে পারে। জম্মু কাশ্মীর সেটে 2023 সালে এসেছে লেটেস্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখো। জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন্সগুলো আবার ওয়েস্ট বেঙ্গল সেটে হুবহু তুলে দেয়, কপি পেস্ট করে, জানি না এরাই তৈরি করে কিনা। তো ভালো করে দেখে নাও, হুবহু যেহেতু তুলে দেয়। কি বলছে, দ্য 88 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রোভাইডেড ফর আ সেপারেট ন্যাশনাল কমিশনস বা শিডিউল ট্রাইব, না 89th হবে, এটা 89th হবে। এক্ষুনি তোমরা দেখলে যে 89 সালের আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশোধন 2003 সালে যেটা হলো, সেটার মধ্য দিয়ে সেটা কিন্তু এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব তৈরি করা হয়েছে, যেটা আলটিমেটলি 2004 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আইনটা এসেছে অর্থাৎ সংবিধান সংশোধনীটা হয়েছে 2003 সালে, আর এই বডিটা তৈরি করা হয়েছে 2004 সালে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এবং 338-এর A নাম্বার আর্টিকেলে এটাকে যুক্ত করা হয়েছে, এটা ঠিক। এবং এটা তৈরি হয় একজন চেয়ারম্যান নিয়ে, একজন ভাইস চেয়ারম্যান থাকে, এবং 3 জন আলাদা অন্যান্য মেম্বার থাকে। তাহলে টোটাল 5 জনের একটা বডি নিয়ে এটা কিন্তু ফর্ম হচ্ছে। তো এটাও ভালো করে দেখে নাও, এগুলোও কিন্তু স্টেটমেন্ট আগামী দিনে পরীক্ষায় দেওয়ার প্রবণতা বেশি, যেহেতু এই ধরনেরই কোয়েশ্চেন্সগুলো ঘোরাচ্ছে। সো এগুলোই বেসিক জিনিসগুলোই দেবে, তাই ঘোরাবে। তোমরা দেখছো যে ঘোরাচ্ছে কোয়েশ্চেন্সগুলো, কোথাও নট লাগিয়ে দিচ্ছে, কোথাও সেখানে কারেক্ট বলছে, কোথাও ইনকারেক্ট বলছে। হ্যাঁ, এই ধরনের টেকনিক্যালি যেহেতু এখন করার চেষ্টা করছে ব্যাপারটাকে, ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই কিন্তু টেকনিক্যালি করার চেষ্টা করছে, কাজে এগুলোই তোমরা একটু ভালো করে দেখে নিও। 19 নম্বর দেখো কি বলছে। 19 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সিকিউটিভ পাওয়ার্স অফ প্রেসিডেন্ট। এক্সিকিউটিভ পাওয়ার্স অফ প্রেসিডেন্ট কোনগুলো? তো প্রেসিডেন্টের পাওয়ার হচ্ছে যেমন এভরি এক্সিকিউটিভ অ্যাকশনস ডান বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ টু বি ইন হিজ নেম। হ্যাঁ, এটা তোমাদের প্রেসিডেন্ট পড়াতে গিয়ে আমি বলেছিলাম, বা ক্যাবিনেট পড়াতে গিয়ে বলেছিলাম, প্রাইম মিনিস্টারও পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে প্রাইম মিনিস্টার ক্যাবিনেটের হেড হিসেবে দায়িত্ব পালন করে। এবং তোমাদের আর্টিকেলটি বলেছিলাম, কত আর্টিকেল, 200 বোধহয়, না 200 না, কত বলেছিলাম আর্টিকেলটি, 200 তো না, 275 বলেছিলাম কি না, 277 না কত বলেছিলাম, যে যারা যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। কত নম্বর আর্টিকেল বলেছিলাম মনে করতে পারছি না, 200 তো হবে নাকি, মানে লোকসভা সদস্যরা যেটা থাকে সেটা বলছেন 75, এক্সিকিউটিভ 74 সরাসরি 75টা এক্স্যাক্ট, 74 এবং 75, তাই তো 75টা এক্স্যাক্ট। তো সেখানে হচ্ছে কি যে বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার তারা হচ্ছে লোকসভার কাছে রেসপন্সিবল থাকবে পার্টিকুলারলি, এবং যদি বলা হয় জেনারেল তাহলে হচ্ছে তারা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে তাদের সমস্ত কাজের জন্য। কিন্তু আমরা জানি যে এই কাজগুলো সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সেটা করেন না, কাজটা করার চেষ্টা করেন কিন্তু আমরা জানি, এক সেকেন্ড, কেউ অ্যাডমিশন নেবে। তো এখানে কি বলছিলাম, 75 নম্বর কমিটেড থাকে যে ব্যাপারটা। হ্যাঁ, তো 74 এবং 75 আর্টিকেল ভালো করে বারবার দেখে নিও, কারণ বারবার জিজ্ঞেস করে যে কাউন্সিল অফ মিনিস্টার্স তারা কী করে, লোকসভার কাছে রেসপন্সিবল থাকে পার্টিকুলারলি, এবং যদি ইন জেনারেল বলো তাহলে সেটা কিন্তু লেজিসলেচারের কাছে, অর্থাৎ দুটো হাউসেরই কাছে তারা কিন্তু রেসপন্সিবল থাকে।
এবং এটা ইন জেনারেল হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেহেতু মন্ত্রীরা রাজ্যসভা থেকেও হতে পারে এবং তাদেরকে রাজ্যসভা থেকেও জবাবদিহি করতে হয়, তো সেই কারণে মানে এক প্রকার মানে সরকারের সমস্ত কাজকর্মের জন্য তাদেরকে সেখানেও জবাবদিহি করতে হয়, সরকারের সমস্ত কাজকর্মগুলো কিভাবে হচ্ছে সেটার উপর যেহেতু ব্যালেন্স চেকটা এরাও রাখে, চেক অ্যান্ড ব্যালেন্সটা যেহেতু হচ্ছে বলা যেতে পারে রাজ্যসভার মেম্বার্সটাও প্যারালালি রাখে, তো সেই কারণে তাদেরকে সেখানেও গিয়ে দায়বদ্ধ থাকতে হয় যে ওদেরকে গিয়ে বলতে হবে। কোনো মেম্বার্স যদি রাজ্যসভার তাদেরকে প্রশ্ন করে যে এটা কেন হলো, কিভাবে হলো, সরকার কেন করেছে, লাভ কি ক্ষতি কী, সরকারের কোনো একজন মেম্বার্সকে গিয়ে সেটা কিন্তু সেখানে বলতে হবে, এটা আমরা জানি। যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা সমস্ত কাজ যেগুলো রাষ্ট্রপতির কাজ সেগুলো এই প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ আছে, হ্যাঁ, সেই মন্ত্রী পরিষদই কিন্তু করে থাকে, রাষ্ট্রপতির নামেই তারা কিন্তু করে, ঠিক আছে। তো এটা আমরা জানি, এটা রাষ্ট্রপতি পড়তে গিয়ে বা প্রায় কাউন্সিল অফ মিনিস্টার্স পড়তে গিয়ে আমরা একবার পড়েছি। 2 নম্বর দেখো এখানে কী বলছে, হি অ্যাপয়েন্টস অ্যান্ড কম্পানসেটস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এটাও ঠিক, অ্যাটর্নি জেনারেলকে তিনি নিয়োগ করেন এবং এটাও ভালো করে জানো অ্যাটর্নি জেনারেলকে তিনি কিন্তু যে কোনো সময় চাইলে কিন্তু রিজাইন করিয়ে দিতে পারেন, এনার কিন্তু স্পেসিফিক টাইম পিরিয়ড নেই। একটা টাইম পিরিয়ড হয় কি 5 বছর হয়, হ্যাঁ এটা ঠিক যে 5 বছর একটা টাইম পিরিয়ড হয়, কিন্তু কথাটা হচ্ছে যে 5 বছরই যে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, তাকে চাইলে যে কোনো সময় কিন্তু রিজাইন করিয়ে দিতে পারে। কেন? কারণ অ্যাটর্নি জেনারেলের কাজটা কি, অ্যাটর্নি জেনারেলের কাজটা হচ্ছে যে তিনি সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করবে। এবার সরকার এই কারণে কি পলিসি নিচ্ছে, কি প্রোগ্রামস নিচ্ছে, সেটা সরকার চাইবে সবসময় যে আমি যেটা যেভাবে নিচ্ছি সেটা সেইভাবেই গিয়ে প্রেজেন্ট হোক, কোথায় হোক না বিভিন্ন যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলোতে হোক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্য কোনো কোর্টে হোক, যে যদি সরকারের কাছ থেকে জবাব চায় তাহলে এই অ্যাটর্নি জেনারেল সেখানে গিয়ে সরকারের হয়ে ওকালতিটা করে। বলো কি বলছো? আপনি বললেন না যে এদের সময়কাল 5 বছর, কিন্তু এদের তো একটাই সময়কাল, সেটা হচ্ছে প্রেসিডেন্টের মানে ইচ্ছার উপরেই নির্ভর করে, এটা তো মানে এক্সাক্ট যে সময়কাল সেটা তো নেই না, ওটাই বলছি, জেনারেল 5 বছর, জেনারেল 5 বছরই, জেনারেলি 5 বছর, কিন্তু কথাটা হচ্ছে তারা রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাদেরকে সরিয়ে দিতে পারে। এবার রাষ্ট্রপতি সরাই মানে আমরা জানি যে রাষ্ট্রপতি অ্যাডভাইস পেয়ে থাকে প্রাইম মিনিস্টারের কাছ থেকে বা কাউন্সিল অফ মিনিস্টারের কাছ থেকে তিনি পেয়ে থাকেন, তো স্বাভাবিকভাবে যে কোনো সময় তাকে সরিয়ে দিতে পারে। এবার সরিয়ে দেওয়ার গ্রাউন্ডটা কি? গ্রাউন্ডটা হচ্ছে এটাই যে ও আমার কথাগুলো আমার মতো করে বলতে পারছে না গিয়ে কোর্টে, তো স্বাভাবিকভাবে ওকে আমি রাখবো না, অন্য কাউকে রাখবো। এবং যে কোনো সরকার যখন বদল হয় আমরা দেখতে পাবো যে যখন কোনো পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয় পাওয়ারে, সেন্ট্রাল গভর্নমেন্টে বা রাজ্য সরকারগুলিতে ক্ষেত্রেও বলতে পারে, রাজ্য সরকারের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল বলা হয় না, অ্যাটর্নি জেনারেল বলা হয় কেন্দ্রের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। তো যাই হোক, আমরা দেখতে পাবো যে যখনই কোনো পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয় তারা পাওয়ারলেস হয়ে পড়ে। যেমন বিজেপির এখন শাসনকালে যারা অ্যাটর্নি জেনারেল আছেন, আরও অনেক পোস্ট আছে, সলিসিটর জেনারেল থেকে শুরু করে আরও অনেক পোস্ট আছে, তো এদের প্রত্যেককে কিন্তু রাষ্ট্রপতি কি করবে, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এদেরকে কিন্তু সরিয়ে দেবে, রাখবে না এদেরকে। কেন? কারণ এরা আগের সরকারের আদর্শে বিশ্বাসী, এদেরকে আমি রাখবো না, এরা আগে আমার মতো করে কথা বলতে পারবে না। তো এই কারণে গ্রাউন্ডটা এটাই দাঁড়িয়ে যায় যে এদের কিন্তু যে কোনো সময় সরিয়ে দেওয়া যেতে পারে। তো এই গ্রাউন্ডেই এখানে কি করা হয়েছে যে এদের 5 বছরের টাইম পিরিয়ড হলেও রাষ্ট্রপতি যে কোনো সময় এদেরকে কিন্তু রিমুভ করতে পারে, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে একটা সাধারণ বিষয়, তাদের টেনিয়ার সম্পর্কিত একটা বিষয়। নাম্বার 2। নাম্বার 3 এখানে কি আছে, হি অ্যাপয়েন্টস অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজগুলো যেমন আছে, যেমন পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে তিনি কি করতে পারেন, নিজের মতো করে প্রশাসক বসাতে পারেন। হ্যাঁ, এটা আমরা জানি, প্রশাসক তিনি বসান, সেখানে কোনো একজন অফিসার সেখানে বসান, যাদেরকে আমরা এলজি বলে থাকি, লেফটেন্যান্ট গভর্নর বলে থাকি, তো এদেরকে বলা হয় কি প্রশাসক। তো প্রশাসক তিনি সেখানে বসিয়ে দেন, বসিয়ে দিয়ে কী করেন না পুরো অঞ্চলটার কিন্তু মনিটরিংয়ের কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা তিনি নিজের হাতে রাখেন, এটাও আমরা জানি, এটা তার ফাংশনস। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা ট্রাইব রিলেটেড, দেখো কি বলছে, হি হ্যাজ দ্য অথরিটি টু ডিক্লেয়ার এনি রিজিয়ন আ শিডিউলড এরিয়া অ্যান্ড হ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ওভার শিডিউল অ্যান্ড ট্রাইবাল টেরিটরিজ। যে কোনো অঞ্চলকে তিনি কি করতে পারেন, যে কোনো অঞ্চলকে তিনি এখানে একটা উপজাতি মানে শিডিউল এরিয়া, বাংলাগুলো আমি ভুলছি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এলাকা হিসেবে এদেরকে কিন্তু ঘোষণা করতে পারে এবং এদের প্রশাসনটা নিজের কন্ট্রোলে কিন্তু তিনি রাখতে পারেন। যদিও এটা আমরা জানি যে তিনি রাজ্যপালকেই পাওয়ারটা দিয়ে দেন, বা চাইলে অনেক সময় এর থেকেও ব্যতিক্রমীয় কোনো ডিসিশন নিতে পারেন। যেমন আমরা দেখতে পাবো যে 6 শিডিউলে যে 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 4টে রাজ্যের কথা বলা হচ্ছে, যে 4টে রাজ্যের কথা বললাম তোমাদের, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, তো সেই 4টে রাজ্যে আমরা দেখতে পাবো কি যে আলাদা আলাদা অঞ্চল ডিসাইড করা হয়েছে, তাদেরকে আলাদা ডিস্ট্রিক্টের তকমা দেওয়া হয়েছে এবং সেই ডিস্ট্রিক্টগুলোকে কি করা হয়েছে
স্পেশাল অটোনমি দেওয়া হয়েছে, সেই অটোনমিতে তারা নিজেরা কন্ট্রোল নিজেদেরকে করতে পারে এবং রাজ্যপালের মাধ্যমে সেগুলো কিন্তু হয়ে থাকে। এবং রাজ্যপাল এতটাই পাওয়ারফুল সেখানে যে চাইলে রাজ্যপাল কী করতে পারে, আরও কোনো ডিস্ট্রিক্ট তৈরি করতে পারে তাদের ডেভেলপমেন্টের জন্য। তো এই কাজগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে, একেবারেই চূড়ান্ত লেভেলে বলা যেতে পারে। তো এটা কিন্তু একেবারে ঠিক। তো এই কারণে 1, 2, 3, 4 এখানে সবকটাই ঠিক হয়েছে, এগুলো ভালো করে দেখে নিও। এবং এটা যেটা করে থাকে সেটা হচ্ছে 5th শিডিউলের আন্ডারে থাকে, যে এলাকা গঠন, শিডিউল এরিয়া ঘোষণা করা কোনো একটা অঞ্চলকে, সেটা আমরা দেখতে পাবো আর্টিকেল 244 ও 1-এর মাধ্যমে মধ্যেই আছে এবং এটা 5th শিডিউলের মধ্যেই কিন্তু বিলং করে। এটা ভালো করে দেখে নিও। ঘোষণা করার বিষয়টি, যে কোনো অঞ্চলকে ঘোষণা করা, এটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো ভালো করে দেখে নিও। এরপর চলে আসো 20 নম্বর কোয়েশ্চেন্সে। 20 নম্বর কোয়েশ্চেন্স রাজস্থান থেকে এসেছে, রাজস্থান 2023-এ এসেছে, দেখতেই পাচ্ছ লেটেস্ট কোয়েশ্চেন্স এটাও। তো দেখতে পাচ্ছ যে সব কোয়েশ্চেন্সগুলো কিন্তু লেটেস্ট কোয়েশ্চেন্স, মানে 2000 যে কোনো রাজ্যে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন্সটা এসেছে সবই কিন্তু 2020, 21, 22, 19 এর মধ্যেই। তার মানে বুঝতেই পারছো যে এইগুলো এখন যেহেতু চর্চায় আছে, আলোচনায় আছে, তো স্বাভাবিকভাবেই এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন করছে। তো এই কারণে তোমাদের এগুলো ভালো করে দেখতে হবে, এখান থেকে আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল। প্রশ্ন কি বলছে? রাজস্থানের প্রশ্ন, শিডিউল 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাপ্লাইড টু অল দ্য ট্রাইবাল এরিয়াস অফ দ্য স্টেট এক্সেপ্ট, যে শিডিউল 5 যেটা আছে, 5th শিডিউল যেটাকে আমরা বলি, পঞ্চম তালিকা। তো পঞ্চম তালিকাতে আমরা কি দেখতে পাই? পঞ্চম তালিকাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যগুলির কথা বলা হয়েছে সেখানে এই 4টে রাজ্যকে মেনশন করা হয়নি, এগুলোকে স্পেশালি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো এই 4টে রাজ্য হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ভালো করে দেখে নিই, এগুলো 6th শিডিউলের আন্ডারে কিন্তু আসে, 5th না, এরা 6th শিডিউলের আন্ডারে আছে, 6th। এগুলো ভালো করে দেখে নিও। এগুলো পারপাসটাও বলে দিয়েছে, পারপাসটা হচ্ছে কি, যে এদেরকে আরও ভালো করে মনিটর করা, এদের জন্য আরও বেশি করে তাদের অ্যাক্টিভিটিসগুলোকে মনিটর করা বা দেখা বা তাদের উন্নতি করা, এই সমস্ত বিষয়গুলোকে এখানে ডিনোটস করছে। গভর্নিং বডিও তৈরি করার কথা বলা হয়েছে, যেমন বললাম যে 10টা আলাদা এদের জন্য কি করা হয়েছে, যে ডিস্ট্রিক্ট তৈরি করা হয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে বা অটোনমিক দেওয়া হয়েছে তাদেরকে, কাইন্ড অফ বলতে পারো। যেমন এখানে আমাদের ওই জিটিএ তৈরি করা হয়েছে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গে যেমন করা হয়েছে, একই রকমভাবে ওগুলোকেও সেই রকমভাবে একটা পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, 21 নম্বরে চলে আসো। 21 নম্বর হচ্ছে এখানে কি, ইন এ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ দ্য গভর্নর এনজয় ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার মানে স্বেচ্ছাধীন ক্ষমতা। ডিসক্রিশনারি পাওয়ার্স উইথ রিগার্ড টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, যে উপজাতি এলাকা সম্পর্কিত প্রশাসনে স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে গভর্নরের হাতে দেওয়া হয়েছে। কোন রাজ্যে? তো বুঝতেই পারছো যে যেমন 4টে রাজ্যের কথা বললাম উপর দিকে তোমরা দেখলে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তো এখানে দেখো 4টের মধ্যে এখানে মিজোরাম আছে, তো মিজোরাম সঠিক উত্তর। 4টে রাজ্যের নাম এখানে বলে দিয়েছি, এগুলো 6th শিডিউলের আন্ডারে আসে, এগুলো ভালো করে দেখে নিও। 22 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বার অফ সিটস অ্যালোটেড ইন ডিসেন্ডিং অর্ডার। এই যে এটা 2024 সালের জুনে এসেছে, দেখো এটা 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 অনেকের গোলাতে পারে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, কিন্তু বিষয়টা সহজ। কি না, সব থেকে বেশি কোনটাতে আছে, সব থেকে কম কোনটা আছে, এটা বেশিটা উপর দিকে থাকবে, যেটা কম আছে সেটা নিচের দিকে থাকবে। তো মধ্যপ্রদেশে সব থেকে বেশি আছে, মধ্যপ্রদেশে 6টা আছে দেখলে তোমরা, উড়িষ্যাতে 5টা আছে তোমরা দেখলে, রাজস্থানে 3টে আছে তোমরা দেখলে, মহারাষ্ট্রে সম্ভবত 2টো দেখলে তোমরা, আর মেঘালয়ে তোমরা 2টো দেখলে, না 4টে দেখলে, মহারাষ্ট্রে তোমরা 4টে দেখলে, 6টা 5টা 4টে 3টে 2টো, এটাই হবে বোধহয়। এখানে দেখো আছে 6টা 5টা 4টে 3টে 2টো। তো এইরকমভাবে সিকোয়েন্সে সেটাকে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তো মধ্যপ্রদেশ মানে সব থেকে বেশি, উড়িষ্যা তারপরে আসবে, তারপরে মহারাষ্ট্র আসছে, মহারাষ্ট্র 4টে ঠিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে 3টে সম্ভবত, রাজস্থানে 3টে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় সম্ভবত 2টো, এই দেখো 2টো। তো এইরকমভাবে এটা সিকোয়েন্সে জানতে চাইছে, কাজে এগুলো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে, টেকনিক্যাল একেবারেই কিছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে। এবং যত পারো চর্চা করো, জিওগ্রাফিও এখন থেকে প্যারালালি এইরকম মাল্টিডিসিপ্লিনারি পড়াশোনা করো, বা খবরের কাগজটাও ভালো করে পড়ো, তাহলে দেখলে এগুলো একটু ইজি হবে। এরপর দেখো 23 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, কেরলে 2013 সালে এসেছে। কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ বেসিক ফিচার অফ দ্য ট্রাইবাল সোসাইটি। ট্রাইবাল সোসাইটির কোনটা বেসিক ফিচার্স নয়? তো বেসিক ফিচার্স যেটা নয় সেটা হচ্ছে কি, সেগমেন্টারি মানে হচ্ছে কি, মানে এগুলো আগে বোঝো। এই সেগমেন্টারি মানে হচ্ছে যে ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ এটা থাকবে,
ডিস্টিংক্ট টেরিটরি এটাও থাকবে, সোশ্যাল ডিফারেন্সিয়েশনস এটাও থাকবে। তাহলে যদি থাকে তাহলে তোমরা বলবে তাহলে এটা কেন হচ্ছে না? এটা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এখানে বলা হয়েছে কি এদের মধ্যে শুধু এই সেগমেন্টগুলো থাকে না, এদের মধ্যে অ্যাসিমিলেশনসটাও থাকে। কিন্তু এখানে আমরা এই যখন এই ট্রাইবের কথা বলি তখন অ্যাসিমিলেশনস দেখতে পাই না। অর্থাৎ যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ট্রাইব বলতে তাদেরকে বোঝায় যাদের একটা কি স্বতন্ত্র একটা ভাষা আছে বা ভিন্ন ধরনের ভাষা আছে, তারা ভিন্ন ভিন্ন অঞ্চলে বাস করে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বাস করে, তারা যাদের জনসংখ্যা খুব ছোট, তারা অল্প সংখ্যায় থাকে, এটা আমরা দেখতে পাবো। তারা রিমোটলি থাকে, প্রত্যন্ত এলাকায় তারা থাকে, দুর্গম এলাকায় তারা থাকে, তারা আইদার জঙ্গলে নইলে পাহাড়ে এদের তোমরা পাবে, ঠিক আছে? এইরকম তোমরা সোশ্যাল ডিফারেন্সিয়েশনস পাবে, সামাজিকভাবে তোমরা কি দেখতে পাবে যে এদের বিভিন্ন নিয়মকানুন আছে, এদের যা নিয়মকানুন ওদের নিয়মকানুন এক নয়। তুমি ট্রাইব বলতে পারো তাদেরকে কালেকটিভলি, কিন্তু কালেকটিভলি তাদের প্রত্যেকের যে রুলস রেগুলেশন একই তা কিন্তু নয়, প্রত্যেকের যে সোশ্যাল ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনগুলো কিন্তু ভিন্ন ধরনের, এবং এগুলোর মধ্যে কোনো মিল থাকে না বলে কিন্তু এটা সেগমেন্টারি হবে না। সেগমেন্টারির মধ্যে এই ডিস্টিংনেসটা কিন্তু বিশেষত্ব, কিন্তু প্যারালালি সেগমেন্টারি বলতে সেখানে অ্যাসিমিলেশনসটাকেও বোঝায় যে সবগুলো একটা সময় পরে এসে কী হয় তাদের মিলনও ঘটে, অর্থাৎ ছোটো ছোটো আকারে থাকবে এবং তার একটা সময় পরে এসে যখন মিলন ঘটবে এই ধরনের কোনো একটা বিষয়কে সেগমেন্টারি বলা হচ্ছে। কিন্তু যেহেতু এদের মধ্যে এই মিলনের কোনো প্রবণতা আমরা দেখতে পাই না, তো সেই কারণে এখানে ভুল হয়ে যাচ্ছে, সেগমেন্টারি একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আজকের পর আর ডিফিকাল্ট হবে না। তো যাই হোক, উপরের তিনটে তাহলে এখানে ঠিক, ঠিক মানে হচ্ছে ওই ট্রাইবালদের সোসাইটির কথা বললে ঠিক, বাকি এটা ভুল। আর যেহেতু ভুলটাই খুঁজতে বলেছে তাই এটাই হচ্ছে সঠিক উত্তর, ডি নাম্বারটা। ভালো করে দেখে নিও। 24 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? 24 নম্বর কোয়েশ্চেন্স বলছে 6 শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেক স্পেশাল প্রভিশন ইন রিগার্ডস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন, এক্ষুনি বললাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তুমি কি বলছিলে ঝিলিক এই কোয়েশ্চেন্সে কি কোথায় কি গন্ডগোল বলছিলে, কি আছে? না মানে এর আগে যে এইরকম একই কোয়েশ্চেন ছিল সেখানটায় না অপশন নাম্বার 2টা চুজ করা ছিল, এখন মনে হয় ঠিক হয়ে গেছে দেখলাম। তো ওর জন্য মানে বলেছিলাম যে দুটো কোয়েশ্চেনে দু রকম অ্যান্সার হয়ে গেছে, এটা ঠিক আছে। কিন্তু আগের বার যে কোয়েশ্চেনটা ছিল ওখানটায় অপশন 3টা চুজ করা ছিল। আচ্ছা, আমি তো আবার তখন আমি কোয়েশ্চেন সলভ করেছি, আমি তো আবার চেঞ্জ করিনি কোথাও, কি জানি। যাই হোক, হয়তো হবে কারো, তোমারই মিসকমিউনিকেশন হবে, নাহলে তোমারই ভুল হবে, নাহলে আমারই ভুল। তো দেখে নিও, এটা 4টে রাজ্যের নাম, ঠিক আছে? এখানে ওদের জন্য যেমন বলছে স্পেশাল ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কথা বলা হয়েছে, গভর্নরকে একটা ওভারসাইট দেওয়া হয়েছে, ঠিক আছে? গভর্নরের অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে যে গভর্নর ডিসাইড করবে, একটা পাওয়ার দেওয়া হয়েছে। ট্রাইবাল প্রোটেকশনের কথা বলা হয়েছে, তাদের উপর ফোকাস থাকবে, এই সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে, এবং এরা এই কারণে স্পেশাল ট্রিটমেন্টের জন্য এরা কিন্তু আলাদা একটা শিডিউলের মধ্যে চলে আসে। 25 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 25 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? দ্য ফার্স্ট ন্যাশনাল কমিশনস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার। তো এটা ইন দ্য ইয়ার, এটা কিন্তু কত সালে হবে ন্যাশনাল কমিশনস? এটা 1978 হবে। এটা ভুল আছে এখানে, ঠিক আছে? এটা কর্ণাটকে এসেছে, এটা 1978 হবে। তবে 92 বলেছে, 92টা যে একেবারেই ভুল তা নয়, কিন্তু যেহেতু ফার্স্ট বলেছে তাই এটা এখানে হবে 92, এই 78 হবে। 78-এ প্রথম তৈরি করা হয়েছিল, ঠিক আছে? 78-এ একটা কমিশন তৈরি করা হলো। 1950-তে যেটা ছিল সেটা হচ্ছে অফিসারের পোস্ট ছিল, 78-এ গিয়ে কমিশন তৈরি করা হলো। পরবর্তীকালে অফিসার আর কমিশনসকে এক করে দেওয়া হলো, আর তারপরে 2003 সালে এসে এটাকে ডিভাইড করে দেওয়া হলো। কি, কাস্টকে আলাদা করা হলো, ট্রাইবকে আলাদা করা হলো, কাস্ট আর ট্রাইব দুটোকে সেপারেট করে দেওয়া হলো, করে এখানে কি করা হলো কনস্টিটিউশনাল বডি হিসেবে গড়ে তোলা হলো। তো এই বিষয়গুলো এখানে তোমরা লক্ষ্মীকান্তে পেয়ে যাবে, লক্ষ্মীকান্তে সুন্দর করে তোমরা এগুলো পেয়ে যাবে, এগুলো ভালো করে দেখে নিও। লক্ষ্মীকান্তে এগুলো সব মেনশন করা আছে। লক্ষ্মীকান্ত তোমাদের যখন পড়িয়েছিলাম তখন তোমরা এগুলো ধরে ধরেই তোমাদের এগুলো বলেছিলাম, ঠিক আছে? এখানে বাড়তি সব শব্দ এসেছে, দেখছি লেটার এসেছে, এগুলো একটু এডিট করতে হবে একটু, ঠিক আছে? 26 নম্বর দেখে নাও। 26 নম্বর কি বলছে? কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস আর ফাউন্ড ইন, তো 5th শিডিউল, যাদবপুর ইউনিভার্সিটির বিএ 2022-এ এন্ট্রান্সে এসেছে, ঠিক আছে? তো 5th শিডিউলে এটার আমরা মেনশন পাই। যখনই আমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের কথা বলবে তখন আর সবার আগে 5th শিডিউল, আর যেহেতু এখানে 6th-এর কোনো মেনশনই নেই স্পেশাল, তো এখানে তো হবেই না, তাহলে 5th শিডিউলটাই এখানে সঠিক উত্তর। 27 নম্বর দেখো কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ বিন এক্সামটেড ফ্রম দ্য ইমপ্লিমেন্টেশনস অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইব। তো এটা জম্মু অ্যান্ড কাশ্মীর হবে, এর উত্তরটা অন্য কিছু চুজ করা ছিল।
ঠিক আছে, নাগাল্যান্ড বোধহয় কিছু একটা করা ছিল, এটা জম্মু কাশ্মীর করা ছিল। আচ্ছা, এটা জম্মু কাশ্মীর হবে। কেন জম্মু কাশ্মীর হবে তার কারণ হচ্ছে এটা হায়দ্রাবাদে এসেছে 2018 সালে, দেখতে পাচ্ছ। জম্মু কাশ্মীর হবে কারণ জম্মু কাশ্মীরে যেহেতু 370 এতদিন একটা প্রভিশনস ছিল, তো 370 সেটাকে রিভোক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি যে এটাও আর কিন্তু কোয়েশ্চেন্সটাও ইনভ্যালিড হয়ে যায়, তো এটা থাকে না এখনও। সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে সেখানেও এই আইনগুলো কিন্তু অ্যাপ্লাই হয়। তো যাই হোক, এটা স্পেশালি মনে রেখো যে এটা জম্মু কাশ্মীরও কিন্তু এখনকার দিনে আর এটা কিন্তু রেলিভেন্ট উত্তর নয়। আমরা জানি যে এই 370-কে রিভোক করা হলো সম্ভবত 2019 সালে না, আর এটা পরীক্ষা এসেছে 2018 সালে, কাজে সেই কারণে এখানে জম্মু কাশ্মীরকে দিয়েছে। যদি লেটেস্ট কোয়েশ্চেন্স হতো তাহলে জম্মু কাশ্মীরের নামটা থাকতো না। 28 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য 6th শিডিউল হুইচ ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইজ অ্যাপ্লিকেবল টু, এটা তো বারবার রিপিট হচ্ছে, দেখতেই পাচ্ছ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ 2021-এ এসেছে মাস্টার্সে। এরপর চলে আসো 29 নম্বর কোয়েশ্চেন্স, রিজার্ভেশনস অফ সিটস ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য হাউস অফ দ্য পিপলস। হাউস অফ দ্য পিপল মানে লোকসভার কথা বলা হচ্ছে, যেটা 1954-এর নাম বদল করে লোকসভা রাজ্যসভা, হিন্দি নাম লোকসভা এবং রাজ্যসভা করা হলো। তো হাউস অফ পিপলসকে এখন লোকসভা বলা হয়। 1954-এ এটা সংবিধান সংশোধন করা হয়েছে। তো যাই হোক, এখনও তারপরও অনেকে দেখছি এটাকে ব্যবহার করে যাচ্ছে, হাউস অফ পিপলস বলেই যাচ্ছে, জানি না কেন, নাম তো সংশোধনই করা হয়েছে। তো কি বলছে এখানে, রিজার্ভেশন অফ সিটস ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দ্য হাউস অফ পিপলস ইজ প্রোভাইডেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। তো এটা হবে আর্টিকেল 330 নম্বর ধারা অনুসারে আমরা দেখতে পাবো যে তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে লোকসভাতে, ঠিক আছে। আর যদি বিধানসভা বলে তাহলে 332। আর একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটাকে রিনিউ করা হবে বা ডিসাইড করবে সরকার, এটা পার্লামেন্ট এটা ডিসাইড করবে এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ওটা যদি বলে তাহলে সেটা 334 হবে, মাথায় রাখবে। 334 নম্বর ধারা অনুসারে ওটা কিন্তু রিনিউ করার কথা বলা হয়েছে, যে সরকার যদি চায় বা ওই পার্লামেন্ট যদি চায় সেটাকে রিনিউ করতে পারে। তা আমরা দেখতে পাচ্ছি যে 10 বছর করে এটাকে রিনিউ করা হচ্ছে। লেটেস্ট রিনিউয়াল যেটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু 2019 সালে হয়েছে সম্ভবত। এটা এই যে দেখো কোথায় গেল, 2020 সালে হয়েছে 95তম অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। 2020 সালে 95তম অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এটাকে রিনিউ করা হয়েছে। ভালো করে এটা দেখে নিও। না, এটাকে 2095 কি 2014-তেই তো 2014 তো 100তম সংবিধান সংশোধন হয়েছে। না, এটা ভুল আছে, এটা দেখে এটা কারেক্ট করে দিচ্ছি আমি, এটা ভুল আছে। 2014 সালে তো 100তম সংবিধান সংশোধন হয়েছে, তাহলে 2000 না হতে পারে, আমি একবার কনফার্ম করে নেব, ঠিক আছে। এটা একবার তোমরা একটু কনফার্ম করে নিও যে 2002 সালেই কি 2020 সালেই কিনা। এতটুকু মনে আছে যে অমিত শাহ সেটা বিলটা পেশ করলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটাকে এক্সটেন্ড করা হলো। বোধহয় ঠিক আছে, এটা 95তমই হবে, দেখে নিও একটু। না, হ্যাঁ, না ঠিকই তো আছে, ঠিকই আছে, এটা ঠিকই আছে এটা। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রাইবাল রিভল্ট। তো এটা হচ্ছে আবাদ 2009 হবে না, কোনটা? ওই যেটা মোস্ট রিসেন্টলি 2020 বাই 95 অ্যামেন্ডমেন্ট যেটা, হ্যাঁ, তো সেটা 2009 হবে না, 2020 কিভাবে হবে? না 2020 সালে করা হলো, 2020 সাল করে 2020 গুগল তাই দেখাচ্ছে 2009 দেখাচ্ছে। হ্যাঁ, কেন? এটা তো হিসাবে আছে, 2020টা কিভাবে হবে? তাহলে লেটেস্ট যেটা হলো ওটা একটু দেখে নিও। 2009 সাল লেটেস্ট একটা হয়েছে। আমি তাহলে এখানে সংখ্যা গন্ডগোল করেছি, কিছু একটা গন্ডগোল করছি। তাহলে 95 অ্যামেন্ডমেন্ট হবে না, তাহলে 95 অ্যামেন্ডমেন্টটা আলাদা হবে। আর যদি মানে 95 অ্যামেন্ডমেন্টটা ঠিক হয় তাহলে 2020 হবে না, মানে একসাথে দুটো নয়, যে কোনো একটা হবে। এটাই হবে, কারণ অমিত শাহ এটা পেশ করলো রিসেন্টলি করেছে, একেবারে রিসেন্টলি করেছে, খুব মানে 2019 সালেই বা 20 সালেই এটা করেছে, কারণ এটার মেয়াদটা ছিল সম্ভবত 2020 সালেই বোধ হয়। এটা গন্ডগোল আছে, আমি এটা দেখে তোমাদের বলছি, ঠিক আছে, এটা গন্ডগোল আছে রিজার্ভেশনটা। 2009 সাল আমি দেখছি, লেটেস্টটা দেখে তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এটা গন্ডগোল আছে, এটা অমিত শাহই করলো, রিসেন্টলি করেছে অমিত শাহ, 2030 সাল পর্যন্ত এক্সটেন্ড করেছে। এখন আমি দেখে বলছি এটা। 30 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 30 নম্বর কোয়েশ্চেন বলছে যে কোনটা ট্রাইবাল রিভল্ট নয়, ঠিক আছে, উপজাতি বিদ্রোহ কোনটা নয়। তো উপজাতি বিদ্রোহ তো এগুলো তোমাদের লিস্ট তো বলে দিয়েছিলাম, তামার রিভল্ট, ভিল রিভল্ট, মুন্ডা রিভল্ট, এগুলো তো হয়। আবাদ রিভল্টটা নয়, আবাদ রিভল্টটা কিন্তু ওই অন্য কিছু ইস্যু ছিল, এখানে ডিটেলসে বলে দিয়েছে, একটু দেখে নিই, আমি আর ডিটেলসে যাচ্ছি না।
31 নম্বর কোয়েশ্চেন্সে দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট। এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, রিপিট কোয়েশ্চেন্স, রিপিট কোয়েশ্চেন্স। যেহেতু রিপিট কোয়েশ্চেন্স পেলে তোমরা, এটা রিপিট কোয়েশ্চেন, এটা হ্যাঁ রিপিট কোয়েশ্চেন। তো যেহেতু রিপিট কোয়েশ্চেন, এটা আগে পেয়েছো, তা ছেড়ে দাও। তাহলে 30টা প্রশ্ন আমাদের কিন্তু এখানে থাকছে, 30টা, তার মধ্যে দুটো একটা কোয়েশ্চেন রিপিট দেখলাম। আর মোটামুটি কোয়েশ্চেন্সগুলো খুব সহজ। এগুলোই যদি তোমরা ভালো করে দেখে যাও, দেখবে এর মধ্যে থেকেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই এখন আজকাল জানতে চাইছে। নতুন প্রশ্ন তৈরি করার প্রবণতা খুবই কম, কমন পেয়ে যাবে। জাস্ট এগুলোই ভালো করে দেখে যাও। ক্লিয়ার? বলো কি বলছো। স্যার কালকে আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে 243-এর কোন সাবপ্যারা অনুযায়ী পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ওই ট্রাইবাল এরিয়ার কথা বলা হয়েছে। সেটা 243-এর ডি হচ্ছে পঞ্চায়েত, কিন্তু মিউনিসিপ্যালিটির কোনটা সেটা না আমি মানে এখনো ইয়ে করতে পারি। ওটা সম্ভবত MMOPQRSTUVW এখানে লিখে দিয়েছে, এই যে দেখো এখানে আছে। ওটা একটা প্রশ্ন ছিল না এখানে, ওই তো লাস্টের দিক করেই তো কোয়েশ্চেনটা ছিল। ওটা টি না কিউ না আমি বুঝতে পারলাম না। কোথায় প্রশ্নটা, কোথায় চোখে পড়লো না? ওখানে লিখে দিয়েছিলাম আমি। কত নম্বর প্রশ্ন? হ্যাঁ ওই তো কিছুক্ষণ আগে, মানে লাস্টের 3 নাম্বার না 4 নাম্বার আগে দেখলাম। প্রশ্নটা চোখে পড়লো না। এই যে এটা, এই তো এটা হচ্ছে পঞ্চায়েত আর এটা হচ্ছে পৌরসভা। আচ্ছা তাহলে টি। ডিটা হচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েতের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে পৌরসভা। এটা এই দুটো কালকে আমাদের ময়ূরাক্ষী লিখে দিয়েছিল। ময়ূরাক্ষী না কে লিখে দিল না? মানে মানে দুটো জায়গায় কনফিউজ ছিল, মানে টি না কিউ মানে এরকম টাইপের। কেন গুগলে এক্সাক্ট একটা ছিল না। এই যে লেখা আছে দেখো, লিখে দিয়েছে, দেখে নিও। এগুলো ভালো করে একটু দেখে নিও, এগুলো বারবার জিজ্ঞেস করে পরে এই আর্টিকেলগুলো। 2020 সালে, হ্যাঁ 2020 সালে 104তম সংবিধান সংশোধন। হ্যাঁ এটা ঠিক হবে, রাইট। 2020 সালে 104তম সংবিধান সংশোধন, ঠিক, এটা হবে, এটা হবে সঠিক উত্তর। ঠিক 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 ঠিক, কারণ এত পুরনো তো হবে না। 2014 সালেই তো 100তম হয়ে গেছে, তাহলে 2020 সালে এসে 95 কী করে হবে? উল্টোটা হয়ে গেছে। 2014 সালে 100তম সংবিধান সংশোধন হয়ে গেছে, সেটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে, তোমরা জানো, বাংলাদেশের সাথে হয়েছে। তারপর তো আরও অনেকগুলোই হয়েছে, 99তম হয়েছে তার আগে। NJAC জানো, যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ, NJA অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল বা কিছু একটা ছিল। তো এটা ছিল, আমরা জানি যে সেখানে রিক্রুটমেন্টের, বিচারপতিদের রিক্রুটমেন্টের সমস্ত ক্ষমতা এক্সিকিউটিভের হাতে চলে গেছিলো। তো সেটাকে তো জুডিশিয়াল রিভিউ দিয়ে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। যাই হোক, এগুলো লেটেস্ট আর্টিকেল অ্যামেন্ডমেন্টগুলো একটু দেখে নিও। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় সিকুয়েন্সে জানতে চাই, অনেক সময় ইস্যু ভিত্তিক জানতে চাই। 2017 সাল। হ্যাঁ হ্যাঁ, 101 জিএসটি, 101 জিএসটি, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নিও। তারপরে এই ইডাব্লিউএসদের জন্য যেটা হলো সেটা, তারপরে এখন রিসেন্ট মহিলাদের জন্য রিজার্ভেশন হলো, রিসেন্ট 2023। এটা বিল না, এখন অ্যাক্ট, বিল আর বলা যাবে না ওটাকে। ঠিক আছে, বলো এবার কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না, কোথায় কি অসুবিধা হলো? ময়ূরাক্ষী হাত তুলেছে, কি বলছো বলো। স্যার এই 74 আর 75 আর্টিকেলটা কি বললেন, ওই জায়গাটা বুঝতে পারিনি, একটুখানি যদি বলেন। 75 নম্বর আর্টিকেল বলা হয়েছে যে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে, এবং তার 74 নম্বর আর্টিকেল ওটা বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে, তারা রাষ্ট্রপতির যে এক্সিকিউটিভ পাওয়ার সেটাকে নির্বাহ করার কাজটা করবে। 74 নম্বর। 75 নম্বরে বলা হয়েছে যে এক্সিকিউটিভ যেটা থাকবে, তারা কি করবে, তারা তাদের সমস্ত কাজের জন্য লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। 75 নম্বর আর্টিকেল বলা হয়েছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয় এটাকে, যে তারা তাদের সমস্ত কাজের জন্য লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। লোকসভা থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, ওগুলোকে বা কী করছে কীভাবে করছে সেগুলো সম্পর্কে তারা লোকসভাকে জানাতে বাধ্য থাকবে। তো যৌথ দায়িত্বশীলতা যেটাকে বাংলা হয় বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি, ঠিক আছে, ওটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, আর বলো, আর কার কি জানার আছে, বোঝার আছে? বাকিটা জয়েন করছে না কেন? সবার তো পরীক্ষা নয়। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই তো? বলো সাবিতা। জয়েন করেছি।
এদের কি হয়েছে? দীপান্বিতা, তারপরে দীপানি জয়েন করেছে। ইয়ের কি সায়ন্তনের কি খবর? সায়ন্তন দেখছি না, কোয়েশনও সলভ করছে না। এদিকে আবার ওর মা ফোন করছে। আরও কারো তার যাদবপুর থেকে তোমরা আছো, সেগুলো কোথায় দেখছি না তো তোমাদের যাদবপুরের গুলো। কাজী নজরুল তো 5-6 জন আছে, ওদের তো ক্লাসে দেখিই না। ওদের তো পরীক্ষা চলছে, পরীক্ষার পর ওরা, পরীক্ষা ওদের শেষ হলো বোধ হয়, জয়েন করবে এখন ওরা। 5-6 জন আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই থাক। আশা করি এগুলোতে তোমাদের কনফিউশন আর থাকবে না। এগুলো যদি এখন ভালো করে পড়ে যেতে পারো, বারবার ভুলে যাওয়াটা স্বাভাবিক, বারবার এই কারণে যত বেশি পারবে শুনতে হবে। যেমন স্থাপিতাই বলছিল যে স্যার আপনি বলছিলেন যে এটা ডেমোক্রেসি, বিউরোক্রেসি, হিপোক্রেসি, এটা ভালো করে দেখো। আমারই মনে নেই ওটা যে আমি বলেছি, বাট তোমাদেরই যে মনে আছে এবং তোমরা যেটা পরীক্ষার হলে গিয়ে করে এসেছো, এটাই তোমাদের রেগুলার ক্লাস করার ফল। এটা যে তোমরা ক্লাস করলে এটাই হবে, পরীক্ষার হলে গিয়ে কানে শব্দগুলো বাজবে। হ্যাঁ, তো এই রেগুলারিটিটা এই কারণে তোমাদেরকে মেনটেন করতে হবে। সব জিনিস তোমাদের মনে থাকবে না, কিন্তু রেগুলারিটি মেনটেন করলে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে, তোমার মেমোরি স্টোর করার ক্যাপাসিটি তার বেড়ে যাবে। এবং যত বেশি আমার শব্দগুলো শুনবে, তুমি দেখবে একটা সময় পর গিয়ে তুমি ফিল করবে যে স্যার না ওই জায়গাতেই ঘোরাচ্ছে। কারণ পলিটিক্যাল সায়েন্স তো আকাশ আর পাতাল, কিন্তু আমি অত দূর যাচ্ছি না। আমি জাস্ট একটা লেভেল, হয়তো একটা জাম্প যতটা করতে পারলে যতটা হাইটে ওঠা যায় ততটাই আমি ওঠার চেষ্টা করছি, এবং ততটাই বারবার আমি কিন্তু আপ ডাউন করছি। সো এটা যখন ধরতে পারবে, এই লেভেলটা যখন তোমরা ধরতে পারবে, তখন তোমাদের দেখবে যে সব কিছু মুখস্থ না থাকলেও না, তোমাদের দেখার সঙ্গে সঙ্গে, পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এটা ধরে ফেলবে যে এটাই উত্তর হবে, কানে ভাসবে। তাই তো স্থাপিতা, ঠিক বললাম? হ্যাঁ স্যার। তাহলে আজকে এতটুকুই থাক, কারো কোনো অসুবিধা নেই তো? ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকালকের ক্লাসে আমরা অন্য একটা টপিক পড়ে নিই। এই টপিক